সবাই মনে করে সেলস দিলেই প্রমোশন হয়ে যাবে। সেলস ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া ফর গেট এ প্রমোশন। স্টুডেন্টরা আছে যারা ছাত্র জীবনে কিন্তু পড়াশোনার বাইরে খুব একটা কিছু করে না, এই না করাটা কিন্তু তাদের ক্যারিয়ার জীবনে গিয়ে ভালো কিছু হয় না। 2002 একটা কোম্পানি শুরু করলো, 2006 মাত্র 4 ইয়ার্স নাম্বার 1। এটা কিভাবে সম্ভব? এটা কিছু না, জাস্ট ডেডিকেশন। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া যত পরিচিত জায়গা ছিল, যতজন ছিলেন সবার সাথে আমি কমিউনিকেট করেছি। মানুষের কিন্তু সক্ষমতা অনেক, আপনি দায়িত্ব দিয়ে দেখতে হবে তাকে টেস্টিং ফেজে, এবং মনিটর করতে হবে যে সে দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারছে কিনা। আমাদের অপথলমিক মার্কেটটা রাইট নাও কত পার্সেন্ট বা কত টাকার? অ্যাকচুয়ালি টোটাল ফার্মাসিউটিক্যাল মার্কেটের বলা হয় যে 1.25 ছিল এক সময়, বাট এটা বেড়েছে এখন 1.5% অফ দি টোটাল ফার্মা মার্কেট বলা যায়। ধরেন টাকা ভ্যালুতে বলা যায় প্রায় 600 কোটি টাকার মার্কেট। 600 কোটি মার্কেট। একজন এমআইওকে বা এমপিওকে কখন আপনার কাছে মনে হবে যে সে আসলে ফিট ফর এরিয়া ম্যানেজার? আমি এক নম্বরে প্রথমে বলবো ইনফ্লুয়েন্সিং পিপল। লিডারের সংজ্ঞাতেই কিন্তু আছে ইট ইজ অ্যান আর্ট হুইচ ইনফ্লুয়েন্সিং পিপল। কোম্পানিগুলো সাধারণত ট্রেনিং ইনভেস্টমেন্ট করতে চায় খুব কম। ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি সব প্রফেশনেই দেখবেন ট্রেনিং আছে। একটা নন পারফর্মারকে আমি পারফর্মার করালাম, এটা কিন্তু আমার ক্রেডিট। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকে কাস্টমার সম্বন্ধে ধারণা থাকতে হবে স্বচ্ছ। সেটা সম্বন্ধে ধারণা থাকতে গেলে কিছুদিন হলেও সেলসের সাথে একদম ওতপ্রোতভাবে একটু কাজ করতে হবে, কন্টিনিউয়াস। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শো দেখছেন, সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা দুর্দান্ত এপিসোডে। দুর্দান্ত বলছি কেন জানেন? বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রির অন্যতম একটা ডিভিশন, সেটা হচ্ছে আই ডিভিশন। কীরকম? এই যে আমরা অনেকে চোখের ড্রপ লাগাই, দেন হচ্ছে মলম দেই, রাইট, বিভিন্ন কিছু করি। চোখের যেই ট্রিটমেন্ট, এটার জন্য যেই মেডিসিনগুলো ইউজ হয়, এই জগতে বাংলাদেশের মার্কেটে যেই কোম্পানি সবচাইতে নাম্বার 1, সেই 2006 সাল থেকে এখন পর্যন্ত টানা 20 বছর নাম্বার 1 পর্যায়ে এটা বাংলাদেশকে সার্ভ করছেন, সেই কোম্পানি আর কেউ নয়, সেটা হচ্ছে এরিস্টো ফার্মা। আর সেই এরিস্টো ফার্মার যার নেতৃত্বে আসলে এই নাম্বার 1 পজিশনটা বছরের পর বছর মেনটেন করছেন, যেই সেলসের মানুষ, যার ক্যারিয়ার শুরু করেছেন 1985 থেকে, তিনি আর কেউ নন, এম.এ. ওয়াদুদ, যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর অপথলমিক ডিভিশনের এরিস্টো ফার্মাতে আছেন। আজকে স্যার আছেন আমাদের সাথে। আমরা স্যারের কাছ থেকে আজকে অনেক বিষয় শুনবো। আমরাই খুবই কিউরিয়াস। আপনারা শেষ পর্যন্ত দেখলে আমি নিশ্চিত আপনারা অনেক জিনিস জানতে পারবেন, যেটা আপনার ক্যারিয়ারকে অনেক সমৃদ্ধ করবে। সো আর কথা না বাড়িয়ে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ওয়াদুদ স্যারকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার এত ব্যস্ততার মাঝখানেও আজকে সারাদিন অফিস করেছেন, তারপরে সময় দিয়েছেন। আমরা খুবই অনার্ড। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, ব্যক্তি এম.এ. ওয়াদুদ 1985-এ ক্যারিয়ার শুরু করলেন সিবাগ এগি থেকে। সো আপনার ক্যারিয়ারটা আসলে শুরু করলেন কোন ডেজিগনেশনে, এবং আসলে ঘটনাটা কি আমরা শুনতে চাই প্রথম থেকে? কারণ শুরু থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর, এটা হচ্ছে আমাদের অনেকের জন্য একটা স্বপ্ন যে আমি একবারে এমপিও থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর, এরপরে তার কোনো পদ নাই আসলে। সো সেই ডেজিগনেশনে ওঠা, সো এই জার্নিটা আমরা শুনবো, স্টার্টিংটা একটু শুনতে চাই স্যার। ধন্যবাদ। আসলে মানুষের এই ছাত্র জীবনে অনেকের অনেক রকম ড্রিম থাকে। এম ইন লাইফ আমরা মুখস্থ করি, অনেক সময় পরীক্ষায় দেই, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কেউ হতে পারে, কেউ হয় না। কেউ বিসিএস ক্যাডার হতে চায়, হতে পারে, কেউ হয় না। একটা বড় অংশ কিন্তু তার ড্রিমকে ফুলফিল করতে পারে না। তো এই ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন পড়াশোনা শেষ করে চাকরি খোঁজে, কোনো এক ধরনের চাকরি, কোন চাকরি খুঁজে এটাও তার উদ্দেশ্যে থাকে, জানে না। ঢুকে যায় চাকরিতে একটা, তারপরে দেখা যাবে কি হয়। আমার যেটা ব্যাপার ছিল যে আমি ছাত্রজীবন থেকেই আমার একটা ইচ্ছে ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার শুরু করা। কারণ হচ্ছে আমি যেখানে থাকতাম, আমি রাজশাহী শহরে বড় হয়েছি, জন্ম হয়েছে আমার ওখানে। তো ওখানে আমি দেখতাম আমার কিছু বাবার ডাক্তার বন্ধু টন্ধু থাকতো, ওখানে আসতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
এবং তাদেরকে দেখে আমি খুব ইমপ্রেসড হতাম আচ্ছা। দেখে, বিকজ তাদের গেস্টার পোস্টার, তাদের ওয়ে অফ টকিং, যে মানুষের সাথে এলিট শ্রেণীর সাথে কথা বলা, এরকম দেখতাম। কিন্তু যারা এমনি সরকারি চাকরি বা অন্য চাকরি করতো, এই লোকগুলোর সাথে তখন কম্পেয়ার করে দেখতাম যে ওটা তো কোয়ালিটি লাইফ লিড করতে পারে ওরা। আমাকে ইনফ্লুয়েন্স করেছে ওটা। ওকে। তো আমি কিন্তু তখন থেকেই আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে ফার্মাসিউটিক্যালে আমি ক্যারিয়ার করব। তো স্টুডেন্ট লাইফে আমি সংগঠন করতাম, শিশু কিশোর সংগঠন করতাম। ওকে। রাজশাহীতে একটা দৈনিক বার্তা নামে ডেইলি পত্রিকা বেরোতো, এটা 76 সালে পূর্বদেশ বন্ধ হয়ে যাওয়ার পর পূর্বদেশ সেট আপটা ওখানে দিয়ে দিয়েছিল। তো ওখানে শিশু সংগঠন ছিল একটা, যেমন চাঁদের হাট, কচিকাচার মেলা, ওরকমই ওটা ছিল কিশোর কুড়ির মেলা। আমরা ওখানে সেন্ট্রাল কমিটিতে কাজ করতাম। তো কাজ করতে গিয়ে কিন্তু মানুষের সাথে যে কমিউনিকেশন, রিলেশন, এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ করে যায়। রাইট। তো যখন আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, ওই সময় আমি ওখানে যাই, ওর সাথে সম্পৃক্ত হই, এবং এতে করে দেখা যায় যে আমার মানুষের সাথে কমিউনিকেশন, রিলেশন, বিল্ড আপের বিষয়গুলো একটু একটু গ্রো করছে, আমার ভালো লাগছে। এইটা কিন্তু পরবর্তীতে আমি যখন ফার্মাসিউটিক্যালে যখন আসলাম, এই আসাটাও আমার একটা সুন্দর ঘটনা আছে। সেটা হচ্ছে যে আমি সিবাগেগিতে, আপনি বলছিলেন যে আমি সিবাগেগিতে ক্যারিয়ার স্টার্ট করেছি, বিশ্বাস করেন আমি সিবাগেগির নামও শুনিনি যখন এখানে জয়েন করার আগ পর্যন্ত। ওকে। বিষয়টা এরকম ছিল যে আমি হঠাৎ করে একটা ফোন পেলাম আমার একটা রিলেটিভের, যে ঢাকায় আসো, একটা ইন্টারভিউ আছে একটা কোম্পানিতে। আমি কি কোম্পানি? তো বলছে সিবাগেগি। আমি বললাম এটা তো নামই শুনিনি। তো বলে যে নাম শুনিনি, কিন্তু এটা ভালো কোম্পানি, সুইস কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তুমি আসো আগে ইন্টারভিউ দাও, দেখো চাকরি হয় কিনা। তো আমি কিন্তু তখন চলে আসি। এখানে একটু কথা বলে রাখি, আমার কাজিন ছিলেন, উনি ফাইজারের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিলেন। ওকে। তো আমার প্ল্যান ছিল ফাইজারে চলে যাব, হুম। ফার্মাসিউটিক্যালে যেহেতু যাব, ফাইজারে যাব, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওখানে ক্যারিয়ার করব। কিন্তু যখন সিবাগেগির অফারটা পেলাম, আমি তখনও জানতাম না, আসলাম ঢাকায়, এসে ইন্টারভিউ দিলাম এবং আমি সিলেক্টেড হয়ে গেলাম। ওকে। যে এমপিও সাহেবরাই দুটোই করবে, প্রমোশনও করবে, সেলসও করবে, দুটোই করবে। তো ওখান থেকে অনেকেই বাদ পড়ে গেল। আমি লাকিলি, আমরা দুজন স্কেপ করে গেলাম, আমাদেরকে এমপিও পোস্টে অ্যাবজর্ব করে নেওয়া হলো। ওকে। আমার ক্যারিয়ার শুরু হলো ওখান তারপর। থেকেই। দ্যাটস গুড। স্যার, তাহলে আপনার প্রথম ক্যারিয়ারটা শুরু হয়, আমরা ধরতেই পারি, অ্যাজ এ মেডিকেল প্রমোশন অফিসার ইন এ সেন্স, ইয়েস, এবং সেখান থেকে আপনি কাজ শুরু করলেন। সো প্রথমে তো সিবাগেগি, এটা ছিল একটা হিউম্যান হেলথ ডিভিশন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি। তো সেখান থেকে আপনি কখন আই ডিভিশনটাতে সুইচ করলেন, বা কখনই বা বাংলাদেশে প্রথম আই এর সেগমেন্টটা তৈরি হয়, সেটা যদি আমাদের গুড কোয়েশ্চেন। তো আমি 85-86 এই 2 বছর আমি কিন্তু ফার্মাতে কাজ করেছি। তো সিবাগেগি তাদের একটা প্ল্যান হলো যে বাংলাদেশে অপথলমিক প্রোডাক্ট লঞ্চ করা যায় কিনা। ওকে। তো 1987-এ তারা অপথলমিক প্রোডাক্ট লঞ্চ করলো উইথ দ্য নেম ডিসপারসা। ডিসপারসা। যারা বাংলাদেশে সিনিয়র অপথলমোলজিস্ট আছেন এখনও, প্রবীণ, তারা জানেন ডিসপারসা। নতুন প্রজন্ম হয়তো এই নামটা জানে না। তো ডিসপারসায় আমাদেরকে 3 জন, ফার্মা থেকে আমাদের 3 জনকে নেওয়া হলো। আমি রেসপন্সিবল ফর হোল ঢাকা ডিভিশন ইনক্লুডিং বরিশাল, আরেকজন নর্থ সাউথ রিজিয়নটা দেখতো, আরেকজন চিটাগং থেকে সিলেট ডিভিশন দেখতো। এরকম 3 জন দিয়ে শুরু হলো ডিসপারসার যাত্রা। তো 87 আমি ডিসপারসায় থাকলাম, আমরা সবাই করলাম। পরবর্তীতে আমি চলে যাই রংপুর, ওকে। ট্রান্সফার হয়ে রংপুর হয়ে ওখানে গিয়ে আবার কিন্তু আমাদের ফার্মা এবং অপথলমিক প্রোডাক্ট সবগুলোই আমাদেরকে প্রমোশন করতে হতো। তো ওখানে আমি থাকলাম প্রায় 4.5 years আমি ওখানে ছিলাম। আমি 1992-তে ঢাকায় চলে আসলাম, ওকে। মাঝামাঝি ঢাকায় চলে এসে আমি আবারও ওই সিভা ভিশনের প্রোডাক্টেই আমি চলে আসলাম, অপথলমিক প্রোডাক্টেই চলে আসলাম। ডিসপারসা তখন সিবা ভিশন ভিশন হয়ে হয়ে গেছে, গেছে। এবং ফার্মা প্রোডাক্ট প্রমোশন বাদ দিয়ে এক্সক্লুসিভ অপথলমিক একটা টিম ছিল, ওই টিমটাই আমরা সিভা ভিশনে আমরা চলে আসলাম। কয়েকজন, 6 জন ছিলাম তখন বোধহয় সারা কান্ট্রিতে। এই ডিসপারসার টিমটা তখন রান করা শুরু করলো। ডিসপারসার টিমটা রান করতে করতে দেখা গেল যে
ডিসপার্সার টিম খুব ভালো করছে, তখন অ্যালকন, অ্যালার্গান এগুলোও ছিল। এদিকে আরও কোম্পানি ছিল, আপনারা জানেন আমাদের দেশি কোম্পানি রেমান, রেমান, তারপরে দেখে গ্যাকো, গ্যাকো, তারপরে নিপা কোম্পানি নিপা, ছিল, স্কোয়ারেরও কিছু প্রোডাক্ট ছিল তখন। right, এরকম কিছু কিছু প্রোডাক্ট কেউ কেউ বানাতো। তো সিভাভিশনের প্রোডাক্টগুলো আসলে এটা তো সুইজারল্যান্ড থেকে আসতো সরাসরি ইম্পোর্ট হয়ে, এবং ডাক্তারদের অনেক ট্রাস্ট ছিল, মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতি তাদের একটা আস্থা ছিল, যার জন্য লোকাল কোম্পানিও চলতো, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও চলতো। মাল্টিন্যাশনাল কোম্পানি এগুলো ধরেন ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে এটা বেশি ইউজ হতো, নো ডাউট। হ্যাঁ, হসপিটালেও করতো তারা, ট্রাস্টের একটা ব্যাপার আছে। তো এইভাবে কিন্তু আমরা যাত্রা শুরু করলাম, এবং সিভাভিশন বাংলাদেশে অপথ্যালমিক মার্কেটে লিড করতো ওই সময়টা। ওই সময়টাতে। জি। তো আমরাও খুব আনন্দ পেতাম, এনজয় করতাম জবটা, যে আমরা লিড করি মার্কেটে। হিউজ প্রেসক্রিপশন, কমিউনিকেশন অনেক ভালো, অপথলমোলজিস্টদের সাথে ভীষণ রকম ভালো একটা সম্পর্ক। এই করতে করতে তারপরে আমি মাঝখানে চিটাগং রিজিয়নটা আমি পরে দেখি, ট্রান্সফার হয়ে যাই 99-এ ঢাকা থেকে। 2002-এ তখন এই অ্যারিস্টো ফার্মা, তারা কিন্তু অনেক আগে থেকেই অপথ্যালমিক প্রোডাক্ট ইম্পোর্ট করতো গ্রিস থেকে। Okay, অনেক পুরনো অপথলমোলজিস্ট যারা আছেন সিনিয়র, ওনারা এখনও জানেন যে ওনারা ওই সময় ওই প্রোডাক্টগুলো অনেক ভালো লিখতেন, এবং যেহেতু মাল্টিন্যাশনাল একটা ফ্যাসিনেশন ছিল তখন আমরা জানি, কাজে এই প্রোডাক্টগুলো খুব ভালো চলতো মার্কেটে। তো আমাদের চেয়ারম্যান এমডি স্যার, ওনার খুব ইচ্ছে ছিল যে একটা অপথ্যালমিক প্ল্যান্ট বাংলাদেশে করা যায় কিনা ফার্মার পাশাপাশি, okay, ইম্পোর্ট না করে। তো 2002-এ আমাদের অপথ্যালমিক প্ল্যান্ট তৈরি হয়ে যায়, এবং অ্যাকচুয়ালি অফার গোজ টু মাই হেড। okay, তো আমার কাছে যখন আসলো, আমি চিন্তা করে দেখলাম মাল্টিন্যাশনাল কোম্পানি ছেড়ে আবার নতুন একটা কোম্পানি। আর একটা কোম্পানিতে যাব, যে কোম্পানি শুরুই হয়নি, আমাকে দিয়ে শুরু করবে। এবং চেয়ারম্যান স্যারের ড্রিম ছিল যে আই উইল বি দ্য নাম্বার ওয়ান ইন বাংলাদেশ অপথ্যালমিক মার্কেট। আমার এই ড্রিমটা ফুলফিল করতে হবে, আপনি পারবেন, এই জন্য আপনাকে আমরা এখানে চিন্তা করছি। চিন্তা করছি। তো স্যার, আপনি তো তখন একটা এস্টাবলিশড জব করতেন, কারণ সিবাগ এগি মানে হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছুই তো ফ্যাসিলিটিস অন্যরকম। তো সেটা রেখে একটা লোকাল কোম্পানি শুরুই করে নাই, সেখানে রিস্কটা যে নিতে পারলেন কিভাবে স্যার আসলে? খুব ভালো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কালিগ যারা নোভার্টিসে ছিল, তারা কিন্তু আমাকে এই বাধা দিয়েছে যে তুমি কি করছো, তুমি একটা স্ট্যাবলিশ কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি ছেড়ে তুমি কোম্পানিতে যাচ্ছ যেখানে শুরুই হয়নি, তোমাকে দিয়ে শুরু হবে, ইউ উইল লুজ দি জব। আমি চিন্তা করলাম যে ওদের কথা শুনে তো আর আমি কাজ করছি না, আমার একটা নিজের মধ্যে একটা কেমন জানি প্রেরণা কাজ করতো, ওকে, যে আমার মধ্যে কি কি স্ট্রেংথগুলো আছে। তো আমি দেখলাম যে দীর্ঘদিন সিভাভিশনে কাজ করে আমি ডক্টরস কমিউনিটিতে অপথলমোলজিস্টদের কাছে পার্টিকুলারলি আমার একটা খুব ভালো রেপোর্ট তৈরি হয়েছে, ওকে, এবং আমি তাদেরকে যত ভালোভাবে জানি তারাও আমাকে তত ভালোভাবে জানেন, এবং আমার একটা বিশ্বাস ছিল যে আমি তাদের কাছে গেলে ফেরাবেন না ওনারা, এক, আমি সাপোর্ট পাবো। 2 নম্বর হচ্ছে, আমার চেয়ারম্যান স্যারকে বলেছিলাম যে স্যার, প্রোডাক্ট যেটা বানাবেন চোখে যেন না জ্বলে, প্রোডাক্ট শুড বি দ্য স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। উনি আমাকে কমিটমেন্ট করেছেন যে আমি দেখব, আপনি যেটা রিকোয়ারমেন্ট আপনার আছে এটা আমি ফুলফিল করব। রাইট, তো আমার এটাই সাহস ছিল সবচেয়ে বেশি, যে আমি পারবো। এই যে একটা অনুপ্রেরণা, নিজের উপরে কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু আমাকে কাজ করেছে টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যারিস্টো ভিশন। স্যার। স্যার, আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন যে absolutely, কেমন স্যার। করে তার আসলে। মানে আমরা বর্তমান সময়ে অনেকেই না বুঝে হয়তো অনেক ডিসিশন নিয়ে ফেলি ভুলে, কিন্তু আপনি ইন্টেনশনালি আপনার নিজেকে অ্যানালিসিস করে, আপনার কাছের অনেক ফ্রেন্ডও আপনার না করছে, বাট তারপরে আপনি নিয়েছেন কিন্তু আপনার নিজের কনফিডেন্সের কারণে। ইয়েস, আমার সাথে যেহেতু এত ডক্টরের সাথে খুব ভালো রিলেশন আছে, আমি তাদের যদি ভালো প্রোডাক্ট দেই, যেহেতু আমাকে যারা নেবে তারা কনফার্ম করেছে ভালো প্রোডাক্ট বানাবে, তো কেন লিখবে না? এই যে কনফিডেন্সটা, সেটা আপনাকে হয়তো এখানে অনেক হেল্প করেছে, অনেক যেটা help আপনি বললেন করেছে। স্যার। স্যার, দেন 2002-এ শুরু করলেন,
তো আমাদের কাছে যে হিস্ট্রিক্যাল ডাটা আমরা দেখি 2002 একটা কোম্পানি শুরু করলো, 2006 মাত্র উইদিন 4 ইয়ার্স নাম্বার ওয়ান। এটা কিভাবে সম্ভব? এবং মুহূর্তের মধ্যে স্যার বাংলাদেশের সবগুলো কোম্পানিকে, ইভেন ওই সময় তো সিবাগে ছিল, তার মানে যেই কোম্পানিটা লিড করতো বাংলাদেশে, আপনি সেই কোম্পানিকেও ছাড়িয়ে গিয়ে ফার্স্ট হয়ে গেলেন। আপনার একক এই যে নেতৃত্বটা, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা খুব চমৎকার একটা কথা, প্রশ্ন আপনার। সেটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে সেবাগিতে কাজ করে একটা সাহস যোগায় মানুষের মধ্যে। বড় কোম্পানিতে কাজ করলে যেটা হয় সেটা আমার মধ্যে, এবং আই লার্ন মেনি থিংস ফ্রম সেবাগি, আই ক্যানট ফরগেট। তো এই জিনিসগুলো যে বললাম যে একটু আগে, যে আমার মধ্যে কাজ করেছে, দিস ইজ মাই স্ট্রেংথ, রাইট স্যার। এবং এই স্ট্রেংথটা দিয়ে কিন্তু আমি কাজটা শুরু করি। এবং প্রথম বছর 2003-তে আমরা গেছি খুব ভালো একটা অবস্থানে নাই, কেননা মাল্টিন্যাশনাল কোম্পানির যে অভ্যাস, যে তৈরি হয়েছে, এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, ওটা কিন্তু বিট করতে গেলে একটু সময় লাগবে লোকাল কোম্পানির। তো 1 বছরের মধ্যে আমি মোটামুটি এটা বোঝাতে পেরেছি। প্রোডাক্টের কোয়ালিটি, স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য প্রমোশনাল স্টাইল সব কিছুই অ্যাকসেপ্ট করেছে আমাদের অপথলমিক ডক্টরসরা। আমি তাদের কাছে খুব গ্রেটফুল যে হ্যাঁ, তারা আমাকে ট্রাস্ট করেছে, প্রোডাক্টকে ট্রাস্ট করেছে, এবং তারা ডিপেন্ড করেছে এই প্রোডাক্টের উপরে। নেক্সট ইয়ারে 2004-এ দেখলাম যে ক্লিক করে যাচ্ছে উইথ দ্য ট্রেন ক্রোর অফ ইয়ারলি সেলস। তার মানে জাম্পগুলো খুব বিশাল বিশাল জাম্প। এবং আপনি যেটা বলেন কেন হলো, এটা কিছু না, জাস্ট ডেডিকেশন। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া যত পরিচিত জায়গা ছিল, যতজন ছিলেন, সবার সাথে আমি কমিউনিকেট করেছি, অফিস করেছি, ওভার টেলিফোন কথা বলেছি তাদের সাথে। তাদের কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু থাকলে, এটা আবার আরেকটা জিনিস করা হয়েছে যে সায়েন্টিফিক সেমিনার্সগুলো আমি করেছি একদম শুরু থেকেই। তখন তো সায়েন্টিফিক আসলে অনেক ভ্যালু ক্যারি করতো। তো এইভাবেই কিন্তু প্রমোশনটা হয়ে গেছে। ডক্টরদের ট্রাস্ট, আমাদের প্রমোশন, আমাদের সাহস, আমাদের ম্যানেজমেন্টের সাপোর্ট, সব কিছু মিলেই কিন্তু একটা এন্ড রেজাল্ট আসছে। তবে আমি এখানে আরেকটু সাকসেসের কথা বলবো। আমরা কিন্তু মার্কেটিং করতে গেছি, আর শুধু যে প্রমোশন করেছি প্রোডাক্ট নিয়ে। প্রথমে প্রোডাক্ট নিয়ে আমি যখন যাই তখন দেখি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে সব পুরনো যেগুলো চলে ওগুলো প্রোডাক্ট নিয়ে। তো আমরা কিন্তু নতুন নতুন মলিকুলস অনেক দিয়েছি অ্যারিস্টোভিশন থেকে, প্রথম থেকেই। আমরা সেকেন্ড জেনারেশন ফ্লোরোকুইনোল ছিল, আমরা থার্ড জেনারেশন লঞ্চ করে দিয়েছি। সিভাগেগের ছিল সেকেন্ড জেনারেশন সিভাভিশনের, আমরা থার্ড জেনারেশন লঞ্চ করেছি 2004-এ, ফার্স্ট টাইম। অনেকে চলে আসে থার্ড জেনারেশন, তো মানুষ নতুন জেনারেশনকে অ্যাকসেপ্ট করবে। এরকম যেমন এনএসএইড গ্রুপের মধ্যে আমরা কিন্তু 2টা এনএসএইড আমরা ফার্স্ট টাইম লঞ্চ করেছি, এবং আমরা স্টিল লিড করছি। আমরা অ্যান্টি গ্লোকোমা অনেকগুলো প্রোডাক্ট রেঞ্জ, আগে এক সময় ছিল ধরুন অ্যাক্টিমোলল মিলিয়েট অথবা পাইলোকার্পিন, এগুলো প্রোডাক্ট ছাড়া মার্কেটে ছিল না। আমরা কিন্তু এখন বিশ্বের আধুনিক ওষুধগুলো আমরা কিন্তু এখন লঞ্চ করেছি, যেটা এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের প্রায়োরিটি আছে পাই। ইভেন অনেক ইন্ডিয়াতেও এগুলো প্রোডাক্ট অনেক সময় লঞ্চ করতে পারেনি, অন্য অন্য যেগুলো এলডিসি ছাড়া যেগুলো দেশ, ওরাও এখনও পারেনি বিকজ অফ প্যাটেন্ট ব্যারিয়ার। তো আমরা কিন্তু এই কাজগুলো করেছি, নতুন নতুন মলিকিউলস দিয়েছি, এবং এটা কিন্তু ডক্টররা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। তো যার জন্য কিন্তু এই যে ট্রাস্টটা তৈরি হয়ে গেছে, আমরা যে সেলস গ্রোথটা আসছে কিন্তু নতুন মলিকুলস থেকে আসছে পরবর্তীতে, এভাবেই চলে আসছে। স্যার, সো আপনি তো স্যার তাহলে এখানে নতুন অনেক প্রোডাক্টের মানে ফার্স্ট দেখালেন বা সব কিছু মিলিয়ে করলেন। বাংলাদেশে এমনিতে আমাদের অপথলমিক মার্কেটটা রাইট নাও কত পার্সেন্ট বা কত টাকার ওভারঅল মার্কেট? এটাও একটা জানার বিষয় আসলে সবারই, যে আসলে কত, হাউ বিগ দ্য মার্কেট ইজ, তাই না? অ্যাকচুয়ালি টোটাল ফার্মাসিউটিক্যাল মার্কেটের বলা হয় যে 1.25 ছিল এক সময়, বাট এটা বেড়েছে এখন 1.5% অফ দি টোটাল ফার্মা মার্কেট বলা যায়। ধরেন টাকা ভ্যালুতে বলা যায় প্রায় 600 কোটি টাকার মার্কেট। 600 কোটি টাকার মার্কেট, খুব বড় মার্কেট না, কিন্তু ইফ ইউ গো টু ইন্ডিয়া, ওখানেও কিন্তু 1.5 অফ দ্য টোটাল ফার্মা মার্কেট। আই আস্ক দ্য পিপল, হ্যাঁ, যে তোমাদের এখানে কত মার্কেট? তোরা বলছে যে 1.5। এখন 1.5 তো ওদের ওখানে ভলিউম তো অনেক বেশি, ওদের ফার্মা মার্কেট অনেক বড়, মানুষ বেশি, ফার্মা মার্কেট বড়। তবে আমাদের দেশে এটা 600 কোটি টাকা। স্যার,
আমার এবার একটু জানতে চাও আপনার কাছে, ধরেন আপনার তো এত বড় ক্যারিয়ার সাকসেস, সো এইখানে যারা মেডিকেল প্রমোশন অফিসার, এটা একটা ফার্স্ট এন্ট্রি লেভেল। সো আই ভিশনের, সরি আই গ্রুপের বা আই ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করে, আই সেগমেন্ট নিয়ে যারা কাজ করে, এই সেগমেন্টের যারা এমপিও, তাদের কোন 5টা কোয়ালিটি আপনার কাছে মনে হয় যে থাকলে তারা এই সেগমেন্টে আপনার মতো এরকম ক্যারিয়ারে অনেক প্রোগ্রেস করতে পারবে? খুব কঠিন প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় প্রশ্ন এটা। উম, প্রথমে আমি বলবো যে একটা এমপিও বা এমআইও যখন জয়েন করবে তাকে কিছু কিছু জিনিস দেখতে হবে। প্রথমে তাকে সাহসী হতে হবে। আমি মনে করি এই প্রফেশনে যারা আসবে বা যাদের আসা উচিত বা এখনও জবে আসেনি বা আসবে, তাদের প্রথমে বলতে হবে যে সাহস থাকতে হবে, রাইট স্যার, বুদ্ধিমান হতে হবে। রাইট স্যার। আর যারা এমপি অলরেডি চলে আসছে তাদেরকে বলবো তাদের নলেজেবল হতে হবে, যে প্রোডাক্ট সেল করবে দে মাস্ট নো দ্য প্রোডাক্ট। বেসিক sir. বেসিক নলেজগুলো অ্যাটলিস্ট থাকতে হবে, থাকা খুব অত জরুরি। টিপে দরকার নাই। রাইট হ্যাঁ, বেসিক নলেজগুলো থাকতে হবে, তাকে সাহস হতে হবে এবং তাকে বুদ্ধিমান হতে হবে। আরও দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ ক্যাপাসিটি। ওকে, এইটা অনেকে ইন্ট্রোভার্ট ছেলে আছে, ইন্ট্রোভার্টদের এই জায়গা না, এক্সট্রোভার্ট হতে হবে। তাদের রিলেশন বিল্ড আপ ক্যাপাসিটি ভালো থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। ভালো থাকতে হবে। রিলেশন আছে বাট কমিউনিকেশন নাই, আবার হবে না। কমিউনিকেশন আছে রিলেশন ভালো না, হবে না। হবে না। আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন স্কুল পড়ি তখন আমি খুব, সবাই বলতো এই খুব সুবোধ ছেলে, একটা সুবোধ ছেলে। সুবোধ ছেলে, খুব ভালো ছেলে। আমি ক্লাস 10-এ যখন পড়ি আমি গুড কন্ডাক্টের জন্য ফার্স্ট প্রাইজও পেয়েছি। ওকে, স্যাররা সিলেকশন করেছে যে ওকে গুড কন্ডাক্টের ফার্স্ট প্রাইজটা দেওয়া হোক, কথা কম বলা হতো। আমি যখন কলেজে পড়লাম তখন ওই যে আপনাকে বললাম আমি সংগঠনে চলে আসলাম, শিশু সংগঠন। ওখানে করতে গিয়ে তো আপনার পাবলিক কমিউনিকেশন লাগবে, কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়, মানুষের সাথে অর্গানাইজ করতে হয়। তো এই করতে গিয়ে কিন্তু আমার ভোকালটা বেড়ে গেছে, তখন কথা বলার একটা তাড়না তৈরি হয়েছে। মানুষের সাথে কিভাবে কথা বলা যায়, কিভাবে কথা যায়, বিহেভিয়ার টার্মগুলো কি, এগুলো এখন অনেক আমাদের স্টুডেন্টরা আছে যারা ছাত্র জীবনে কিন্তু দেখা যায় পড়াশোনার বাইরে খুব একটা কিছু করে না। করে না। এবং এই না করাটা কিন্তু মানে একটা কো ক্যারিকুলাম একটা অ্যাক্টিভিটিস থাকা দরকার আছে। এই না করাটা কিন্তু তাদের ক্যারিয়ার জীবনে গিয়ে ভালো কিছু হয় না। হয় না, রাইট। আমি ধরেন স্টুডেন্ট জীবন লাইফে আমি রাজশাহী বেতারেও আমি ছোটোখাটো প্রোগ্রাম করেছি। তখন আমি একটা লিটল ম্যাগাজিনও বের করতাম, বছরে 2টা বেরোতো, ছোট্ট। আর ওই সংগঠনে যখন ছিলাম সবাই লিখতো, আমারও একটা এনভায়রনমেন্ট, আমারও একটা নেশা চেপে গেছে, আমিও 2-একটা লিখি, তো মাঝে মাঝে লিখেছিও। এখন লেখা হয় না, আমার জবে এসে আর আমি ওই ইয়েতে যেতে পারি নাই। কিন্তু ওদের সাথে একটা এখনও ভালো লাগাটা আছে, এখনও বন্ধুরা যারা আছে লিখিয়ে বন্ধুরা, ওদের সাথে কমিউনিকেশন হয়। কোনো জায়গায় অনুষ্ঠানে ডাকলে আমি যদি ফ্রি থাকি আমি যাই, অ্যাটেন্ড করি মাঝে মধ্যে। তো ওই যে কথাটা বলা হলো যে যারা ইন্ট্রোভার্ট তারা কিভাবে এই প্রফেশনে আসবে, যদি তারা মনে করে এই প্রফেশনে আসবে, মার্কেটিং সেলসে কাজ করবে, তাদেরকে ওই যে বললাম কথা বলার ইয়েটা বাড়াতে হবে। এটা একা একা হতে পারে, ঘরের ভিতরে একা একা কথা বলতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, বন্ধুবান্ধবের সাথে কথা বলতে হবে। কথা বললেই আমার মনে হয় এই প্র্যাকটিসটা চলে আসবে। ভেরি গুড স্যার। আমি রিসেন্টলি তো আপনাদের কোম্পানিতে ট্রেনিং করিয়েছি, সো তখন আমি আপনার সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম। তো আপনার একজন কলিগ, উনি, আমি নাম বলছি না, উনি বলছিলেন যে আমার এই কেরিয়ারে আসা স্যারের হাত ধরে, এবং আমি তখন ঢাকায় কাজ করতাম। স্যার আমাদেরকে প্রথম অবস্থায় যেটা হয়েছিল যে আমি তো সরাসরি ওনাকে রিপোর্ট করতাম, তো উনি আমাদেরকে ধরে ধরে কিভাবে লিটারেচার পড়বো, কিভাবে লিটারেচার ধরবো, কলম কোথায় ধরবো, কী ড্রেস পরবো, কিভাবে দাঁড়াবো, প্রত্যেকটা জিনিস স্যার আমাদেরকে ধরে 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 শিখেছে। দ্যাটস ট্রু। এই জিনিসটা শোনার পর আমার কাছে মনে হয়েছে একটা প্রশ্ন আস্ক করা যেতেই পারে, সেটা হচ্ছে একজন ফার্স্ট লাইন ম্যানেজার, যারা এখন বর্তমানে এরিয়া ম্যানেজার নামে আমাদের কাছে পরিচিত,
এই এরিয়া ম্যানেজারদের এমন কি কি কাজ করা দরকার তার কলিগদেরকে ডেভেলপ করার জন্য বা তাকে পারফর্ম করার জন্য? কোন 5টা কাজকে আপনি মনে করছেন যে এই 5টা কাজ করা দরকার? খুব ভালো, মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং ওই যে পোস্টার কথা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এরিয়া ম্যানেজার, তো ফার্স্ট লাইন ম্যানেজার। আমাদের দেশে ফার্স্ট লাইন ম্যানেজারদের যে অ্যাক্টিভিটিস অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নতুন যারা এমআইও তাদেরকে লিডার তৈরি করার ক্ষেত্রে খুব একটা ভূমিকা থাকে না। ওকে, যারা উঠে আসে তারা আমার কাছে মনে হয়েছে নিজের গুণাবলী দিয়েই তারা উঠে আসছে কিছুটা, তাদের ভূমিকাটা অতটা বেশি না, বাট তাদেরই কিন্তু সবচেয়ে কী রোল থাকা উচিত ওই লেভেলের ছেলেদেরকে। একটা টিমে ধরেন 4-5 ছেলে আছে এরিয়া ম্যানেজারের, এই 4-5 জনই কিন্তু লিডার হতে পারবে না ভবিষ্যতে। না, তাকে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে যে কোন ছেলেটা ফিউচারে লিডার হতে পারে, কোন কোন ক্রাইটেরিয়া থাকতে পারে, যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে আগেও বললাম, যে সাহসী, বুদ্ধিমান, প্রোঅ্যাক্টিভ, এগুলো যাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক আছে, হ্যাঁ, হনেস্ট, এই ছেলেগুলোকেই তাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ আমি একে নিয়ে এটা নিয়ে আসবো। এবং তাদেরকে যেটা করতে হবে প্রথমে, লিডারকে যেটা আপনি বললেন যে একটা লিডারের কোন ক্রাইটেরিয়াগুলো থাকা উচিত একটা লিডারের, যেটা টিমকে বিল্ড আপ করতে পারে। আমি 1 নম্বরে প্রথমে বলবো ইনফ্লুয়েন্সিং পিপল। ওকে, ইনফ্লুয়েন্সিং পিপল বলতে লিডারের সংজ্ঞাতেই কিন্তু আছে, ইট ইজ অ্যান আর্ট হুইচ ইনফ্লুয়েন্সিং পিপল। সেই আর্টটা কি? আপনার লিডারের চাল চলন, তার লাইফস্টাইল, তার ওয়ে অফ টকিং, সব কিছু, তার বিহেভিয়ার প্যাটার্ন, এগুলো টিম মেম্বারদের ভালো রাখতে হবে। এবং ওই লিডার তখন কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবে, যেহেতু ভালো লাগা তৈরি হয়ে গেছে, সে যা বলবে তারা তাই করবে। সো 1 নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্সিং পিপল। তারপরে আমি বলবো তার মধ্যে ক্রিয়েটিভিটি সেন্স থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, কমিউনিকেশনটা যেন ভালো থাকে। তারপরে আসা যায় তার এমপ্যাথি থাকতে হবে, থাকতে হবে। এবং আমি লাস্টে বলবো যে একটু ফিউচার ফোরকাস্টিং, একটু ভিশনারি যেন থাকে, এই কয়েকটা গুণ তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এগুলো থাকলে সে কিন্তু তার টিমটা সুন্দরভাবে লিড করতে পারবে, এবং এই প্র্যাকটিসগুলো যদি সে করে সেও কিন্তু উপরে উঠে আসবে। স্যার, আমার এটার সঙ্গে একটা সাপ্লিমেন্ট কোয়েশ্চেন আর কি, সেটা হচ্ছে একজন এমআইওকে বা এমপিওকে কখন আপনার কাছে মনে হবে যে সে আসলে ফিট ফর এরিয়া ম্যানেজার? একটা তো হলো যে সে পারফরমেন্স করতেছে, পারফরমেন্স ইজ এ ডিফারেন্ট গেম। সে সেলস করতেছে, প্রেসক্রিপশন করতেছে। যেমন কিছুদিন আগে আমাকে একজনে ফোন করে বলতেছে যে ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ছিল। ধরেন আমি আমার কোম্পানিতে আছি, কোম্পানির সেলস আমি ভালো করতেছি, প্রতি মাসে আমার 100 অ্যাবাভ হচ্ছে, আমার প্রেসক্রিপশন 100 অ্যাবাভ হচ্ছে, কিন্তু আমার তো প্রমোশন হচ্ছে না। তো আমি কি চাকরিটা ছেড়ে দিব নাকি আমি অন্য কোথাও যাব? তো এখন এই যে লোকজন জানে না যে আসলে তার কোন প্যারামিটারের কারণে তার প্রমোশনটা হবে। এখন অনেকে মনে করে আমি তো সেল করতেছি, আমি তো প্রেসক্রিপশন বানাচ্ছি, আমার দিবে না কেন? সবার মধ্যে এরকম একটা ইয়ে থাকে, ইচ্ছে থাকে, আমি তো কোম্পানির জন্য সব জানপ্রাণ দিয়ে ফেলছি, তাহলে আমাকে কেন এরিয়া ম্যানেজার বানাবে না? তাহলে একটা প্রশ্ন আসে স্যার এখানে, যে তার মধ্যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো থাকলে বা কোন স্কিলস বা কোন বিষয় দেখলে আপনারা মনে করছেন যে ইয়েস এই লোকটা প্রমোশনের জন্য সুইটেবল বা উপরে উঠানো যায়? দেখেন, পারফরমেন্সের একটা সংজ্ঞা বলে, যতটুকু আমরা জেনেছি বুঝেছি। এখন যারা পারফর্ম করছে সেলসে, কেউ যদি মনে করে শুধু সেলস পারফরমেন্স করলেই আমি লিডার হয়ে যাব, পরবর্তীতে প্রমোশন পাবো, হ্যাঁ, একটা প্রমোশন পেতে পারে, এমআইও থেকে সিনিয়র এমআইও হতে পারে, সেটা হবে, এটা হবে। লিডার হতে গেলে হবে কি, তখন ওই জায়গাটায় একটা ব্যারিয়ার তৈরি হবে যে সেলস ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া ফর গেট এ প্রমোশন। সেক্ষেত্রে তাকে বলবো যে সেলস, এটা কিন্তু সবাই মনে করে সেলস দিলেই প্রমোশন হয়ে যাবে। সেলস হচ্ছে একটা ক্রাইটেরিয়া অনেক কিছুর মধ্যে। তার নলেজেবল কি না, তাকে সে তো বস হলে তাকে তো সিনিয়র ডক্টররাও তো তার কাছে জানতে চাইবে সে নলেজেবল কি না, প্রোডাক্ট নলেজ আছে কি না। সে সেলস ঠিক থাকতে হবে, তার প্রোডাক্ট নলেজ ঠিক থাকতে হবে, তার ইন্টারপার্সোনাল রিলেশন থাকতে হবে, যে কলিগসদের সাথে, টিমের মধ্যে অন্যদের সাথে তার বন্ডিংটা কীরকম, কাস্টমারের সাথে তার রিলেশনটা কেমন, নাকি শুধু সেলসই করে।
এই জিনিসগুলো কমিউনিকেশন স্কিলটা কেমন, এই যে কথাগুলো বললাম খুব বেশি না, এই কয়েকটা জিনিসই যদি সে ডেভেলপ করে যায়, হি ক্যান গেট দ্য প্রমোশন। আমি বলবো হি ইজ দ্য রাইট পারসন টু গেট প্রমোশন ফার্দার। ফার্স্ট লাইন ম্যানেজার তো Absolutely হয়ে যাবে। এই কটা জিনিস স্যার আমি আপনার সঙ্গে জাস্ট একটা জায়গায় একটু অ্যাড করতে চাই। একবার আমার যতটুকু মনে পড়ে, আমি যখন এমপিও ছিলাম অপসনিনের কুমিল্লাতে, সো বসরা যখন মান্থলি মিটিং আসতো ঢাকায়, তো অনেক সময় আমাকে অ্যাসাইন করে আসতো, আমি কিন্তু জুনিয়র। তো বলতো যে ইউসুফ এটা আপনি দেখবেন, আমাকে আপনি ফোরকাস্টটা পাঠাবেন এবং দিন শেষে আবার কত হলো সেটা আবার জানাবেন। তো আমি দেখতাম যে আমাদের টিমে আরও সিনিয়র কলিগ যারা ছিল, কিন্তু তাদের কিন্তু দায়িত্বটা দিত না, আমাকে দিছে। তো এইটা পরে মিলাতে পারছি সূত্রটা, আগে তো মিলাতে পারি না, ওই সময় পারি নাই, কারণ পরে মিলিয়েছি যে আমার দ্রুতই প্রমোশন হয়েছিল। তো পরে এখন আরও ভালো করে মিলাতে পারি। তার মানে আপনি একজন এমপি হিসেবে আপনার বসের অবর্তমানে যে দায়িত্বটা আপনি কি পালন। দায়িত্বটা নেন কিনা, সেই দায়িত্বটা নেওয়ার মতো অ্যাবিলিটি আপনার হয়েছে কিনা, যদি সেই প্রুফটা আপনি করতে পারেন প্রপারলি, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট অটোমেটিক মনে করে আরে ওনার রিপ্লেসে তো ভালো করবে, অসুবিধা কোথায়, তাহলে প্রমোশন দেই। ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি একজনকে দায়িত্ব দিয়ে, ওই যে বললাম শুধু সেলস না, ওভারঅল কিছু আপনাকে দায়িত্ব দিয়ে কিন্তু একটা টেস্ট ফেজে ফেলে দিল আপনাকে, রাইট। দেখি আপনি কি করেন। যদি দেখে যে না টোটাল ইনফরমেশনগুলো এবং সব কাজগুলো সে ঠিকমতো করে দিয়েছে, তখন কিন্তু তার উপরে আপনার উপরে একটা আস্থা চলে আসে লিডারের, Right. যে নেক্সট টাইম হি কুড বি দ্য গুড লিডার অ্যান্ড গেট দ্য প্রমোশন। এই জিনিসগুলো কিন্তু তখন পরবর্তীতে চলে আসে। এবং আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন সাকসেসফুল সেলস পারসন, আপনার ক্ষেত্রে ওই কোয়ালিটিগুলো ছিল বলে আপনার বস কিন্তু আপনাকে আপলিফ্ট করে দিয়েছে আর কি। Definitely, হ্যাঁ, sir. it's true. Definitely, এবং হ্যাঁ। আমিও বলি ছেলেদেরকে, সেলস ইজ নট দ্য অনলি পারফরমেন্স টু গেট দ্য প্রমোশন। তোমাকে কিন্তু এই জিনিসগুলো বলেই দিই যে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে হবে। রাইট স্যার। অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে, অনেক কিছু থাকে। আমি বলি বেসিক কয়েকটা জিনিস জানতে পারলে বাস এই জবে অনেক ভালো কিছু করা যায়। রাইট স্যার। আমি একটা ট্রেনিং করেছিলাম, সেখানে দেখা গেল যে সিচুয়েশনাল লিডারশিপ ওয়ার্কশপ, ওকে। এটা আমি যখন সিবাইয়েতে ছিলাম তখন আমি ওখানে 4-5টা ট্রেনিং পেয়েছি। ওটা এখানকার এমডি ছিলেন তখন গ্যারহার্ড জি দুয়েগে, উনি গত বছর মারাও গেছেন রোড অ্যাক্সিডেন্টে থাইল্যান্ডে। তো ওনার ক্লাসটা আমি করেছিলাম। তো 3 দিনের একটা প্রোগ্রাম ছিল ড্যাক্সিডিএমে। তো দ্যাট ওয়াজ মাই রিমার্কেবল ক্লাস, যে আমি এরকম একজন টিচারই বলবো তাকে, ওনার একটা ক্লাস করতে পেরেছি, এত মেথডিক্যাল। তো ওখানে দেখা গেছে কিন্তু আপনি পাশাপাশি যদি মানুষকে, আপনি নিজেও যেহেতু ট্রেনার জানবেন, আপনি একজনকে পাশে একজনকে একটা কথা বলেন, পাস করে দিতে বলেন, 20 জন লোক আছে, পাস করে লাস্টে যে কথাটা আসবে দেখবেন কথার উল্টে গেছে, যে পুরোটাই। কথাটা বললেন পুরোটাই উল্টে গেছে। এটাকে আমরা চাইনিজ হুইসপার বলি আর কি। হুইসপার। তো এখন আপনি যে কথাটা বললেন যে আপনার বস আপনাকে বললো, আপনি আবার ডাউন লেভেলে বলেছেন কিনা, ডাউন লেভেলে আবার ওটাকে রিসিভ করেছে কিনা ঠিক মতো, এটা কিন্তু দেখা যাবে যে পুরোটা হয়তো হয়নি বা করেনি বা কিছু একটা। তো আমি এই ক্ষেত্রে বলবো যে গুড লিসেনার হতে হবে 1 নম্বর। হ্যাঁ, রাইট স্যার। কমিউনিকেশনের যে কথাটা আমি বলছিলাম, ভালো কমিউনিকেটর হতে হবে লিডারকেও। রাইট স্যার। তো লিডার কমিউনিকেটর ভালো হইলেই কিন্তু সে ডাউন লেভেলে বলার পর আবার টেস্ট করার জন্য সে আরেকটা ডাউন লেভেলে সে কথা বলতে পারে যে আমি এইরকম দায়িত্ব একটা পালন করব, গুরু দায়িত্ব। কিন্তু এটা হয়ে গেছে কেন, আমি যখন কাজ করতাম আমি কিন্তু খুব সিনসিয়ারলি জব করতাম, এবং আমার কাছে মনে হয়েছে যারা একদম এন্ট্রি লেভেলে আছে তাদেরকে বলবো যে ফাউন্ডেশনটা যদি খুব ভালো না হয়, যেমন আপনি বিল্ডিং বানাবেন, ফাউন্ডেশন যত ভালো হবে আপনি কিন্তু উপরে উঠতে পারবেন, রাইট। তাই না? ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনি খুব 2তলা 3তলার উপরে আর উঠতে পারবেন না কিন্তু। সো মার্কেটিং, ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে কিন্তু আমি বলবো এই ডাউন লেভেলে, এন্ট্রি লেভেলে কাজটা, এমআইও এসএমআইও লেভেলে যে কাজটা করে, এই কাজটা সময় নিয়ে, সময় দিয়ে মার্কেটে বাই হার্ট, বাই হেড, বাই হার্ট, বাই হ্যান্ডে যদি কাজ করে, 3H আন্তরিকভাবে 3H যদি কাজ করে, আমি বলবো যে সেই কাজটা যে শিখবে ওইটার ফাউন্ডেশনটা যত স্ট্রং হবে সে কিন্তু উঠতে পারবে। তত উপরে উঠতে পারবে। Right. এবং আমি আমাকে নিয়ে যখন অ্যানালাইসিস করি, আমি চিন্তা করি যে আমি কিন্তু ওই লেভেলে অনেক বেশি কাজ করেছি। আমার বস আমাকে সুপারভাইজ করছে কি করছে না, নো ম্যাটার, আমি দেখি নাই। আমার জব আমাকে ডান করতেই হবে, আমি পুরোপুরি কাজ করে দেন আমি কিন্তু ঘরে ফিরতাম। এটা আমার কেমন একটা প্র্যাকটিসে কিন্তু স্যার চলে এখন তো আসছিল। দেখা যায় বর্তমান প্রজন্ম
ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে, আমি বলছি না সবাই, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায়, বস ফোন দিয়ে তাকে মনিটরিং করতেছে, তাকে অত মার্কেটে পাচ্ছে না, মানে সে সেলফ মোটিভেটেড তো আসলে কাজ খুব কম করে এখন, যেটা আপনি যে টাইমটাতে ছিলেন এই টাইমটাতে হয়তো এটা অনেক বেশি ছিল। তো এখন বসের সাথেও কিন্তু কলিগদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। এখন আমার এখানে যে একবার খুব স্পেসিফিক প্রশ্ন স্যার আপনার কাছে, বস তার কলিগের লাইফে, সেটা যেই লেভেল থেকে হোক, সেটা হোক রিজনাল ম্যানেজার, হোক উপরের লেভেল, সে তার ইমিডিয়েট যিনি সুপারভাইজি, তার লাইফকে ভ্যালুয়েট করার জন্য কি কি কাজ করতে পারে? যেমন যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে তাকে প্রতিদিন ট্রেনিং করানো, অন জব ট্রেনিং, তাহলে এটা তার লাইফে ভ্যালুয়েট হতে পারে। এরকম আর কি কি ভ্যালুয়েট করতে পারে একজন ম্যানেজার? ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তো আপনিও জানেন Right, sir. যেহেতু ট্রেনার। হ্যাঁ, তবে ট্রেনিং যেটা দেয়া হচ্ছে, আমি মনে করি এটা একদমই আমি বাই হার্ট মনে করি, একজন ছেলের ট্রেনিং যা হবে, একটা হোক, দুটা হোক, চারটা হোক, প্রত্যেকটা ট্রেনিংয়ে কিন্তু নতুন কিছু থাকে শেখার। ডেফিনেটলি। এবং সে যদি মনে করে যে আমি এখান থেকে ট্রেনিং থেকে অ্যাটলিস্ট 20 থেকে 30% আমি অ্যাবজর্ব করব এবং প্র্যাকটিস করব, রাইট। তাহলে কিন্তু সে নিজেকে আলাদা একটা জগতে নিতে পারে। জগতে নিতে পারবে এবং আলাদা উচ্চতায় নিয়ে চলে যাবে সে Right. নিজেকে। কিন্তু প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমাদের আসলে অনেকেই দেখা যায় ট্রেনিং করি ঠিকই, পরবর্তীতে ওটা প্র্যাকটিস করি না। রাইট স্যার। হ্যাঁ, যেমন আমাদের একটা ছিল, আমি যখন এন্ট্রিতে ঢুকলাম সেবাগিতে, তখন SSTC বলে একটা ট্রেনিং ছিল, সেলিং স্কিল ট্রেনিং কোর্স। ওকে। এটা হচ্ছে এন্ট্রি লেভেলের ট্রেনিং, সবার জন্য এটা। এবং ওই যে ট্রেনিং করে গেলাম, ওটার আবার ফলো আপ কোর্স আছে, SSFW, সেলিং স্কিল ফলো আপ ওয়ার্কশপ। ওকে। তুমি যে ট্রেনিং করে গেলা, ওখানে গেলা, কেস হিস্ট্রি দিল, অনেক কিছু করলো, ওইটা ফলো আপ আবার ডেকে নেওয়া হয় কয়েক মাস পর, ফলো আপ ওয়ার্কশপ করা হতো যে ওইটা পারফেকশন হলো কি না। তারপরে SLW পেয়েছি আমরা, নোভারিস কল এক্সেলেন্স পেয়েছি, সিচুয়েশন লিডারশিপ ওয়ার্কশপ পেয়েছি। এগুলো স্যার, এখন এইগুলোর ভেতরেই এগুলো তো ধরেন কোম্পানি করায় স্যার, আমার এগুলো প্রশ্ন হচ্ছে, কোম্পানি। কিন্তু লিডার কি করবে? ম্যানেজার কি করবে? ম্যানেজার তো হচ্ছে তাকে অন জব ট্রেনিং শেখাচ্ছে, কিন্তু না, এর না, বাইরে না। আর কি করতে পারে? ম্যানেজার এখন কি করবে? ম্যানেজার ধরেন ওই লোকগুলোকে যারা ওখানে আছে, যারা ট্রেনিং করলো, এই ট্রেনিং যারা করলো তাদেরকে প্রথমে একটু কথা বলতে পারে, তুমি কি শিখলা, Right, শিখলা না, right. একটু নার্চার করলো, তখন হবে কি তার কিন্তু একটা, তার মানে কী কী শিখলাম, সে দেখা যাবে যে অনেক সময় কি বলতে কি বলে ফেলবে, এবং যারা ওখানে অ্যাবজর্ভ করেছে তারা কিন্তু বলবে যে আমি এটা এটা শিখেছি। ম্যানেজার বলবে যে ওকে অল রাইট, তুমি এই যে জিনিসগুলো শিখেছো এটার মধ্যে কোনটা কোনটা তুমি ইমপ্লিমেন্ট করবা। রাইট। তুমি ইমপ্লিমেন্ট করো। এই তোমার কলিগদেরকে যে যারা যারা খারাপ, অনেক কিছুই আপনারা তো শেখান ওই জিনিসগুলো ওয়ার্কশপের মধ্যে, ওই জিনিসগুলো যদি তারা কিছু কিছু ইমপ্লিমেন্ট করে, এতেই এনাফ, ওই টিম কিন্তু অনেক ডেভেলপ হয়ে যায়, এবং যাকে Right, sir. যে ট্রেনিংটা নিল তারও কিন্তু ডেভেলপমেন্টটা চলে আসবে, আমার বিশ্বাস। Right, sir. এবং আমি মনে করি এটা, এবং ট্রেনিং করে আসলো কিন্তু আমি কিছুই বললাম না বেইং এ ম্যানেজার, আমি কিছুই বললাম না, সেগুলো হ্যাঁ কেমন হলো, হ্যাঁ খুব ভালো, বাস, তাহলে কিন্তু অলগন। Validation ও হবে কি না আর জানলো কি। না, ভ্যালিডেশন হলো না, যে ও কি জানলো না জানলো আমি নিজেই জানলাম না, ঠিক আছে? Right, sir. তো এই জন্য তাদের মধ্যে যদি একটু জবাবদিহিতা থাকে, তখন কিন্তু তারা এই জিনিসগুলো করবে এবং ওটা ইমপ্লিমেন্ট করলে দেখা যাবে ইট ওয়ার্কস। কোনো একটা ক্যাম্পেইন আসলো, তো টিমের কাছে ক্যাম্পেইন আসলো, তো আপনার কাছে যেই কলিগটাকে মনে হয় যে সে যোগ্য, এই ক্যাম্পেইনে বলেন যে ভাই ইউর ক্যাম্পেইন, আমি আপনাকে ব্যাকএন্ড থেকে সাপোর্ট দেবো, বাট আমাদের টিমের এই টোটাল ক্যাম্পেইনটা আপনি তুলে নিয়ে আসবেন। তার যার সাথে কথা বলা দরকার কথা বলবেন, যার যতটুকু দেওয়া দরকার দেবেন, টার্গেটিং এভরিথিং। তখন হবে কি যে ওই এমপিওরা যে এই দায়িত্বটা পাইলো, তার মধ্যে কিন্তু অনেক জায়গায় কাজের একটা গতি আসবে, কাজের গতি আসবে, সে থিঙ্কিং ক্যাপাসিটি বাড়বে, যেগুলো আপনি বললেন স্যার, যে দক্ষতাগুলো, তখন হ্যাঁ কম্পিটেন্সি ডেভেলপ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলেন, বা অনেক কিছু ডেভেলপ করছে। করবে। সো মেবি সেও একদিন এরকম বলে যে আপনার সাথে আমি এখানে একটু যোগ করতে চাই, খুব স্যার। ভালো বলেছেন আপনি। স্যার। যোগ এটাই করতে চাই যে মানুষকে দায়িত্ব দিলে এবং ওইটা যদি মনিটর করা হয়, মানুষ কিন্তু দায়িত্ব পেলে কিন্তু মানুষের কিন্তু সক্ষমতা অনেক, রাইট স্যার। দায়িত্ব পেলেই বোঝা যায়। এবং কেউ কেউ অক্ষমও আছে, সবাই যে এর সমান সক্ষমতা হবে সেরকম না, আপনি দায়িত্ব দিয়ে দেখতে হবে তাকে টেস্টিং ফেজে, এবং Right. মনিটর করতে হবে যে সেই দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারছে কি না। যে পারবে হি উইল কাম আপ। এটা না, ব্যাকআপে তো উনি আছে, অসুবিধা নেই, যদি ফেল করে সে তো আছে, ব্যাকআপ সাপোর্ট তো দিবই, সাপোর্ট দিবই। এটা সেই বুঝতে হবে। জায়গাটা। কিন্তু তাকে ইয়ে দিতে হবে,
কাজ দিতে হবে, দিতে হ্যাঁ হবে। সময় কাজ দিতে হবে এবং তাকে এম্পাওয়ারমেন্ট দিতে হবে যে ঠিক আছে করো তুমি, ব্যাকআপে Right. আমি আছি। রাইট, এটা করলে কিন্তু মানুষের ডেভেলপমেন্ট আসে, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ আমার মনে হয় যে ডেভেলপমেন্ট আসে, ভেরি গুড হ্যাঁ স্যার। দায়িত্ব না দিলে। স্যার, এবার আমার পরের আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা ম্যানেজার হোক আর সেলস প্রফেশনাল হোক অথবা টপ টায়ার হোক, এটা গুরুত্বটা আপনার কাছে সেলস প্রফেশনালদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বলে মনে হয় স্যার, এবং কেন? দেখেন এর কনসেপ্টটা তো একদম নতুন অনেকটা, এবং অনেকে ইউজও করছে। ফেসবুকে তো এর ছড়াছড়ি বিভিন্ন এক একজন এক এক রকমভাবে তৈরি করে করতেছে। রাইট স্যার। তো এটা জিনিসটা হয় কি, আমরা ফেসবুকটাকে দেখি, আমরা এটা কিন্তু খুব ভালোভাবেও নেওয়া যায়, এবং কেউ যদি মনে হয় যে না অন্যভাবে ডিরেল হয়ে যেতে চাই সেটাও পারবে করতে। রাইট স্যার। এখন এআইয়ের যে ব্যাপারটা, এর ভালো জিনিসটা আমাকে নিতে হবে আমি মনে করি, কেন সামনে তো ভালো খারাপ সব কিছুই আছে, এবং আমরা সেন্সেবল মানুষ, আমরা বুঝি কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক। মন্দ দিকটা অ্যাভয়েড করাই ভালো, ভালো দিকটা আমরা নেওয়াই ভালো, রাইট স্যার। টু এনরিচ মাইসেলফ। তো আমি এআইয়ের ব্যাপারটায় ঠিক আছে, আধুনিক একটা জিনিস, এবং এটার পজিটিভ জিনিসগুলো আমার মনে ক্যাপিটালাইজ করা দরকার। রাইট স্যার। এবং এখানে অযথা অনেকে আছেন সময় নষ্ট করে, যেটা আনপ্রোডাক্টিভ কোনো কাজে সময় নষ্ট করবে, ওটা আমি মনে করি না। এটা যারা এআই নিয়ে বেশি কাজ করে, আমি তাদের ব্যাপারেই বলবো যে এর ভালো জিনিসটা মানে যেটা প্রোডাক্টিভ সেটা প্রোডাক্টিভ নিয়ে হবে, একটু ওটা নিয়ে করা কাজ খুব করাটা জরুরি। জরুরি হয়ে গেছে। এবং আমি যদি এআই এর সাথে আমি সম্পৃক্ত না হই, তাহলে দেখা যাবে যে আমি মানে এই বিশ্বায়নের যুগে, হ্যাঁ গ্লোবালাইজেশনের যুগে আমি কিন্তু একটু পিছিয়ে পড়ে যাব অনেক কিছু থেকে। Right, sir, right, sir. হ্যাঁ ওই জন্য একটু আপডেট থাকা আর কি এই জিনিসটা। স্যার, আপনাকে এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো এখন টপ টায়ার লেভেলে আছেন এবং রিসেন্টলি আপনাদের টোটাল টিমকে আপনারা ট্রেনিংয়ের আওতায় নিয়েছেন, একবার এরিয়া ম্যানেজার থেকে শুরু করে টপ টায়ার পর্যন্ত। কোম্পানিগুলো সাধারণত ট্রেনিং ইনভেস্টমেন্ট করতে চায় খুব কম, কিন্তু আমি এরিস্টো ফার্মাকে একটু ব্যতিক্রম দেখলাম। এখন আপনি তো এরিস্টো ফার্মার সাথে অনেকদিন ধরেই আছেন, ট্রেনিং করালে আসলে বেনিফিট হয় কিনা, আর ট্রেনিং আসলে করানোই বা দরকার কিনা? যদি আপনি কিছুক্ষণ আগে বললাম যে ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট, হ্যাঁ রাইট। ট্রেনিংটা অবশ্যই দরকার। আপনি সব প্রফেশনেই দেখবেন ট্রেনিং আছে। আপনি মিলিটারিতে যান, ওখানেও ট্রেনিং আছে। আপনি আমাদের সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যেও কিন্তু ট্রেনিং আছে। ইভেন যারা এমপি হন ওনাদেরকেও কিন্তু ট্রেন্ড আপ করা হয়, হ্যাঁ যে কীভাবে চলাফেরা করবে, কথা বলবে কীভাবে, এগুলো। তো ওগুলো কেন করা হয়? পারফেকশনের জন্যই তো করা হয়, তাই না? সো আমরা যারা প্রফেশনে আছি, আমরা যদি ট্রেনিং নেই এবং এটা যদি রিয়েলি ইট ওয়ার্কস, সমস্যা তো নেই। আমরা তো সবাই গ্রো করতেই চাই, পারফেকশন আনতে চাই, কম্পিটিশনে টিকে থাকতে চাই, আরও ভালো কিছু করতে চাই। এবং ভালো কিছু করতে গেলে আমি বলবো যে নিজেদের যদি ডেভেলপমেন্টের দরকার পড়ে, ট্রেনিং ইজ এ মাস্ট, হ্যাঁ। এবং ট্রেনিং ডিপার্টমেন্ট সব মডেল, আমি ফার্মাসিউটিক্যালে বলতে পারি যেগুলো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সবাই তাদের একটা ট্রেনিং উইং আছে, ডিপার্টমেন্ট আছে যারা পিপলকে ট্রেনিং করে। এরপরেও আমরা আউটসোর্সিংও করি কিছু। আমাদের নিজস্ব ট্রেনিং ডিপার্টমেন্ট আছে যাদের আমরা প্রাইমারি ট্রেনিংটা তাদের হয়, প্রোডাক্ট ট্রেনিং, সেলস ট্রেনিং কিছু, কিন্তু সিনিয়রদের জন্য আমরা তখন আবার আউটসোর্সিং করি। হ্যাঁ বাইরে থেকে নিই আমরা। কেন করি? ওটা করি এই জন্য যে আমাদের যেন কোনো পারফেকশানে, এবং আমার যেন আরও বেশি সাহসী হই, আমরা যেন আরও ইফেক্টিভলি আমরা কাজ করতে পারি, আমাদের যেন আরও পারফরমেন্সটা আরও ভালো হয়, সেলস গ্রোথ ভালো হয়। এই জন্য ম্যানেজারিয়াল লেভেল বা অন্যান্য লেভেলে তখন আমরা আউটসোর্সিং করে আমরা ট্রেনার নিয়ে আসি এবং করি। এবং এটা আমি এটার পক্ষে। থ্যাংক ইউ স্যার। আরেক কোম্পানিগুলো উঠতে পারছে না, তাদের দেখা যায় ডক্টর কমিউনিটির সাথে ওই লিডারদের বা কর্তা ব্যক্তিদের সম্পর্ক ভালো না, সম্পর্ক মানে চেনে না, হ্যাঁ, বা যেতে ভয় পায়, সাহস পায় না। আমি সাহসের কথা বলেছি, হ্যাঁ আগে কারেজিয়াস হতে হবে লিডারকে, তো যেতে হবে। তো এখন হয় কি যে আপনি জানেন মার্কেটিংয়ে 5টা পি আছে, হ্যাঁ, যে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, দেন পিপল। ইম্পর্টেন্ট জিনিস। সব কিছু ঠিক আছে, পিপল ভালো না, পিপল প্রমোট করতে পারে না ঠিক মতো, ফাঁকিবাজ, পারবেন না। পিপল
ভেরি ইম্পর্টেন্ট। প্রমোশন অ্যান্ড পিপল দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাইট স্যার। যেন প্রমোশনাল টুলস করবে, প্রমোশনাল স্ট্র্যাটেজি নেবে, তারপরে না পিপল কাজ করবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি স্যার। এই জায়গাগুলো। তো এখন একটা নতুন কোম্পানি যদি আসে, আমি বলবো এই 5Pটা তাদের মেনটেন করাটা খুব জরুরি। যে আমি প্রোডাক্ট আনছি, কোন প্লেসে দিচ্ছি, ঠিক আছে, বাংলা অপথন মার্কেটে, ঠিক আছে, প্রাইস কি করছি, কম্পিটিটিভ প্রাইস কি আছে, আমি ওই প্রাইসে টিকতে পারবো কি না, তারপরে আমার প্রমোশনাল স্ট্র্যাটেজি কী, তাদের স্ট্রেংথটা কী, এবং তাদের যে পিপলটা আছে এই পিপলগুলো কি রান করতে পারবে কি না, ওটাকে ওভারকাম করে আসতে পারবে কি না, এই জিনিসগুলো তাদের বিবেচনায় আনতে হবে। রাইট। এই জিনিসগুলো যদি বিবেচনায় আসে, আমি বলবো যে চলে আসতে পারবে। হ্যাঁ, ভেরি গুড। তার মানে তো স্যার আপনি খুব সহজে 5টা পি দিয়ে বলে দিলেন আর কি। খুব সহজে। সো এখানে আপনি যেটাকে বেশি ফোকাস করেন যে তার পিপলটাকে আসলে অনেক ডেভেলপড হতে হবে, যে কারিজিয়াস হওয়া থেকে শুরু করে এই জায়গাগুলো মেনটেন না করলে আসলে আলটিমেটলি তার বিষয়টা ঘটবে না আর কি। স্যার। তারপরে এক্সকিউজ মি, যেমন প্রোডাক্ট সিলেকশনের একটা ব্যাপার আছে, আমি আয়ের প্রোডাক্ট দিব, কোন প্রোডাক্ট দিব, হ্যাঁ, ঠিক আছে না, প্রাইস কী করবো, রাইট স্যার। প্রমোশনাল স্ট্র্যাটেজি কী হবে, আমার পিপলটা কীরকম পারবে কি না এটাকে, আমি যেখানে যেতে চাই, এগুলো সব কিছুই 5P ফলো করলে আমার মনে হয় একটা মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আমি রাইট স্যার। পারবো কি না। স্যার, এবার একটু কঠিন প্রশ্ন করি স্যার। কঠিন প্রশ্ন হচ্ছে, অনেক সময় অনেক এরিয়া ম্যানেজার বলি বা এমপিও বলি, অনেকরে বাদ দিতে হয়। একটা তো আছে ডিসঅনেস্টি, লাইক যে সে টাকা নিয়ে 2 নাম্বারই করলো। আমি এইটাকে বাদ দিলে হুম, আর কি কারণে বেসিক্যালি একজন এমপিও বা এরিয়া ম্যানেজার বা রিজিওনাল ম্যানেজারকে আসলে স্যাক করা হয় আপনার দৃষ্টিতে? এক নম্বর হচ্ছে ডিসঅনেস্টি, আপনি যেটা বললেন ওটা তো ঠিক Right, sir. আছে। ডিসঅনেস্টি, ইনসিনসিয়ার যেগুলো হয় এগুলো এক নম্বর। তারপরে সেলসও একটা বড় পার্ট, যে সেলসটা হচ্ছে না, বাট কেন হচ্ছে না আমাকে চিন্তা করতে হবে, আইদার দ্য ম্যান প্রবলেম অর দ্য টেরিটরি প্রবলেম। Okay. আমাকে আনতে হবে ওই ছেলে কেন পারছে না। যেমন আমি তো আগে সেলসটা দেখবো, তারপরে ডিসঅনেস্টি তো দেখছি। ডিসঅনেস্টিটা ধরেন আমি ওকে হয়তো মোটিভেশন দিয়ে ঠিক করতে পারি, কিন্তু এরপরেও যদি করে পরবর্তীতে গেলে তাকে হয়তো নোটিস করে রাখবো যে একটা he'll be ওয়ার্নিং এর পর sacked, হয়তো বা বাদ দেওয়া যেতে পারে। বাদ দিতে পারে। কিন্তু সেলস হচ্ছে না, এটাও একটা বড় জিনিস। কোম্পানি তো আলটিমেটলি গোলে পৌঁছাতে চায়, রাইট স্যার। সেলসও হচ্ছে না, ডিসঅনেস্টিও করছে। তারপরে দেখা যাচ্ছে যে সেলস হচ্ছে না, ওটা আমাকে কিন্তু একটা ছেলে বাদ দিতে গেলে আমাকে একটু 2 মাস একটু তাকে দেখতে হবে দেখতে ছেলেটাকে। হবে। আমি Right, আমি sir. আমি এখন আপনি জানেন যে মার্কেটিং, ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের লোকজন খুব কম পাওয়া যাচ্ছে Absolutely. এবং ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি একটা ছেলেকে তৈরি করতে পারি বিং লিডার, এটা আমার ক্রেডিট। কিন্তু একটা Right, sir. নন পারফর্মারকে আমি পারফর্মার করালাম, আমি বুদ্ধি পরামর্শ যে কেউ দিয়ে, এটা কিন্তু আমার ক্রেডিট। আমি তার সাথে কথা বলবো, আলাদাভাবে কথা বলবো, নট ইন ফ্রন্ট অফ অল পিপল, আলাদাভাবে নিয়ে বসবো, ওর সাথে 15 মিনিট আধা ঘন্টা কথা বলবো, ওর সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলবো। কথা বলে যদি দেখি যে না, ওরকে ইমপ্রুভ করা সম্ভব এবং তাকে জব কন্টিনিউ করা সম্ভব, আমি করাবো। কিন্তু তাকে সময় দিব, ওই 2 মাস সময়ের মধ্যে যদি সে ইমপ্রুভ করে আসতে পারে, দেন হি উইল সার্ভাইভ। আর যদি না পারে, যদি দেখা যায় একই ধরনের ঘটনায় ঘটা যাচ্ছে, অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে, তাহলে তো আর সম্ভব না রাখা। ওই যে বলে না, দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল ভালো থাক, Right, শূন্য sir. গোয়াল শূন্য থাক। স্যার, এখানে খুব ক্রিস্টাল ক্লিয়ার আমার তাহলে আরেকটা প্রশ্ন। ধরেন একটা ছেলে, ও পারফরমেন্স ভালো করছে না, কিন্তু সে হাইয়েস্ট এফোর্টটা দিচ্ছে। মানে আপনি বুঝতেছেন যে ইয়েস, ও চেষ্টা করছে সর্বোচ্চ লেভেলের। তাহলে এই জায়গাটাতে আসলে তাকে কি আপনি মানে বাদের খাতায় রাখছেন, নাকি তাকে আপনি কোন খাতায় রাখছেন না, আসলে? আবার দেখাতে রাখবো না আমি। হ্যাঁ, ও হায়ার এফোর্ট দিচ্ছে কিন্তু পারছে না। ওই যে বললাম একটু আগে যে আইদার দ্য ম্যান প্রবলেম অর দ্য টেরিটরি Territory প্রবলেম। problem, right. আমাকে এটাকে অ্যানালাইসিসে যেতে হবে। ও এফোর্ট দিচ্ছে ঠিকই, কিন্তু ওই এফোর্টটা ঠিক মতো হচ্ছে কি না। আমাদের দেশে আমার যেটা এক্সপিরিয়েন্স বলে, মার্কেট কিন্তু প্রবলেম না খুব একটা। হ্যাঁ, প্রবলেম হয় কিন্তু পিপলে। Okay. এফোর্ডে কোনো সমস্যা আছে কি না, তার নলেজেবল কি না, তার সাহস আছে কি না, রিলেশন আছে কি না কাস্টমারটার সাথে, প্রেসক্রিপশনের ইয়েটা কীরকম জেনারেট করতে পারছে কি না, যের জন্য সে টার্গেট মিট করতে হবে। এবং আমরা টার্গেট সেট করি অ্যাকর্ডিং টু দ্য পটেনশিয়ালিটি অফ দ্য টেরিটরি, তাই না? Right, sir. এখন দেখা গেলো যে আমরা পটেনশিয়ালিটি অনুযায়ী টেরিটরি দিলাম, কিন্তু সে ওইটাকেও পারছে না। তখন আমাকে অ্যানালাইসিসে যেতে হবে যে কোন জায়গাটায় তার সমস্যা, মার্কেট প্রবলেম অর দ্য পিপল প্রবলেম। পিপল প্রবলেম হলে পিপলকে শোধরাতে হবে,
মার্কেট প্রবলেম হলে মার্কেটেও শোধরানো যাবে যে মার্কেটটার নেচারটা কী চায়, কাস্টমারের কী নিড আছে, ট্রাই টু ফাইন্ড আউট দ্য নিড অফ দ্য কাস্টমার, যেটা প্রেসক্রিপশন জেনারেশনে সহজ হবে। মানুষ অনেক নিড থাকতে পারে, Right, sir. হ্যাঁ, অনেকে মনে করে বোধহয় মানুষের খালি টাকারই দরকার। নো, অনেক নিড থাকে, দেয়ার আর 6 নিডস, হ্যাঁ, এরকম আমরা পড়েছি। তো এরকম সোশ্যাল রিকগনিশন চায় কেউ, Right, sir. কেউ টু অ্যাভয়েড লস, অনেকের নিড হতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমি তো ওই মার্কেট যদি প্রবলেম হয়, মার্কেটের আমি আগে দেখব। মার্কেটে অনেক সময় প্রবলেম না, কিন্তু পিপলের মধ্যে যদি দেখা যায় ল্যাকিংস থাকে, তার ডেভেলপমেন্টে এফোর্ট দিচ্ছে কিন্তু রেজাল্ট আসছে না, কিন্তু এফোর্টের মধ্যেই সমস্যা আছে কিনা আমাকে দেখতে হবে, তার নলেজ আছে কিনা, তার সাহস আছে কিনা, ওই কাস্টমারের সাথে তার রিলেশন ঠিক আছে কিনা, Right. কন্টিনিউ যায় কিনা, ঠিক মতো এফোর্ট দিচ্ছে কিন্তু হচ্ছে না, আমাকে ওটা ফাইন্ড আউট করতে হবে। ওটা যদি আমি একটু করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, দেন আমি কারেকশানে যেতে পারবো। কিন্তু বুঝতে পারছি দ্যাটস গুড। এটা একটা ভালো দিক স্যার, যে আমরা তো আসলে প্রচুর ইনভেস্টমেন্ট করি। সো আমার একটা সময় মার্কেটে খুব প্রচলিত ছিল যে কাস্টমার ইজ দ্য কিং, এটা ছিল একটা সময়। কিন্তু নতুন গাইডলাইন বলছে, গ্যালাপের লাস্ট যে রিসার্চ বলছে, এখানে টপ 500 যে কোম্পানিগুলো আছে, এরা এমপ্লয়িকে বলছে এমপ্লয়ি ইজ দ্য কিং, নট কাস্টমার ইজ দ্য কিং। কারণ আমি যদি একটা স্যাটিসফাইড এমপ্লয়ি দিয়ে কাস্টমারকে সার্ভ করতে পারি, তখন ওই একটা বাজে কাস্টমারকেও আমি অনেক ভালো সাপোর্ট দিয়ে, ভালো সার্ভিস দিয়ে আমার আয়ত্তে নিয়ে আসতে পারবো। কিন্তু একটা ডিসস্যাটিসফাইড এমপ্লয়ি দিয়ে যদি আমি কাস্টমারকে সার্ভ করি, আমার অনেক ভালো কাস্টমার চলে যাবে। সেজন্য নতুন কনসেপ্টে বলছে এমপ্লয়ি ইজ দ্য কিং। না, আমি এটার সাথে দুটোই লাগবে আমার কাছে মনে হয়। ডেফিনেটলি স্যার, দুটো লাগবে, মানে আমি এমপ্লয়কে গুরুত্ব অবশ্যই দিব। আমার কোম্পানিতে যেমন এই রিসেন্টলি আমাদের কিছু আরও ফাইন্যান্সিয়াল বেনিফিট এই আমাদের মে থেকে, আমরা এপ্রিল থেকে আমরা দিচ্ছি, করছেন। অ্যাড করেছি। তো আমরা কিন্তু এমপ্লয়ি ফ্রেন্ডলি কোম্পানি অ্যারিস্টো ফার্মা, আপনাকে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। এবং আপনি যেটা ফ্রেন্ডলি যে স্যার, আমি এটা একটু করেছি, আমি যদি আপনাদের কাজ করেছি, আমি খুবই সারপ্রাইজড হয়েছি। আপনাদের এখানে ডিএমডি স্যারের একটা প্রফিট বোনাস আছে, মানে এমনিতে তো প্রফিট বোনাস তারা পায়, সবাইকে দেন উনি, সে ডিএমডি স্যারের পক্ষ থেকে আলাদা একটা প্রফিট বোনাস থাকে, এবং সবাই যে ইকুয়াল, সবারই ইকুয়াল, আমি যা পাবো এমপিও তাই পাবে। মানে আমি না পুরো হয়ে গেছে রে, আরে কি ব্যাপার আছে। তো এই যে জায়গাগুলো, ইভেন তারা ম্যারেজ অ্যালাউন্স, বাচ্চার অ্যালাউন্স, বাচ্চার ভর্তি অ্যালাউন্স, আরে কত যে কাহিনী পায়, অনেক কিছু পায় তারা। এটা ফ্রেন্ডলি, হ্যাঁ, এমপ্লয় ফ্রেন্ডলি স্যার, এটা আমি বললাম যে এমপ্লয় ফ্রেন্ডলি এই কোম্পানি। এবং আপনি যেটা বললেন যে এই কাস্টমার ইজ দ্য কিং, আমার কাস্টমারকেও যেমন আমাকে একটু ভ্যালু অ্যাড, ওনাকেও ভ্যালু দিতে হবে। আমার যে এমপিওটা কাজ করছে ওকেও কিন্তু আমাকে ভ্যালু, এই দুটো ভ্যালু অ্যাড জায়গায় ভ্যালু অ্যাড করলে আমি বলবো দ্যাট উইল মেক সেন্স। এটা আউটপুটটা আরও ভালো আসবে। এক পক্ষ না, দুই পক্ষকেই উইন উইন সিচুয়েশন বলতে পারেন। লেট হিম উইন, লেট লেট এমআই উইন, হ্যাঁ, দুজনকেই এটা উইনে থাকতে হবে। এটা করলে আমার মনে হয় ভালো হবে একটা। স্যার আরেকটা স্যার, আমাদের এই পাবলিক ডিমান্ড প্রশ্ন করি স্যার। পাবলিক ডিমান্ড প্রশ্ন কেন স্যার? আপনার কাছে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেহেতু স্যার অনেক টপ টায়ারের মানুষ, তো স্যার সেজন্য আমরা যারা ফিল্ডে কাজ করি, ধরেন একজন এমপিও, একটা বড় কষ্টের জায়গা হচ্ছে আমি যখন কোনো ডিপোতে যাই, অর্ডার সাবমিশন হোক বা কোনো একটা প্রয়োজনে হোক, অথবা কোনো একটা প্রোডাক্ট আনতে যাই, তখন ডিপো ইনচার্জ যিনি, একজন ডিএ যিনি, এনারা কেউই আমাদের সাথে ভালো ব্যবহারটা করে না। তারা মনে করে যে তারা হচ্ছে একমাত্র কোম্পানির সব লোক, আর আমরা হচ্ছে জাস্ট একটা পাট পাতা টাইপের, কোনো রকম পাত্তা মাত্তা দেয় না। এবং এটা বেশিরভাগ কোম্পানিতে এটাই চলছে, ডিস্ট্রিবিউশন এন্ড সেলস, এটা একটা কমন বিষয়। আমি কোনো কোম্পানির নাম বলছি না, কারণ আমি নিজেও এটা নিয়ে কাজ করেছি এবং একটা কোম্পানি পরবর্তী চেঞ্জ হয়েছে। তো এই জায়গাটাতে স্যার আসলে আপনার অবজারভেশন কি, এবং এটাতে আসলে কোনো সলিউশন করা দরকার কি? আপনি যেটা বলেছেন এটা একদমই সত্যি কথা, হ্যাঁ, একদমই সত্যি কথা। যে আমি মনে করি ওই যে ইমপ্যাথির কথাটা বললাম, সিম্প্যাথি, ইমপ্যাথি, এই কথাগুলো তো আসে বিভিন্নভাবে। একটা এমপিও বা এমআইও সে কিন্তু ফিল্ড লেভেলে কাজ করে, ফিল্ড লেভেলে কাজ না যে ধান খেতে কাজ করে, ফিল্ডে কাজ করে, ক্লিনিক, হসপিটালস, এগুলো ডক্টরস চেম্বার, এগুলো কাজ করে। কখনো দেখা যায় বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়, অনেক সময়ই এরকম হয়ে যায়।
তো সে অফিসে এসে যদি একটা ডিপো অফিস এমন কিছু না আহামরি, রাইট এখন ওখানকার যে ডিপো ইনচার্জ যদি তার সাথে ভালো ব্যবহার না করে, আমি বলবো এটা, আমি বলবো যে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বা এমপিওর ক্ষেত্রে এটা একটা কি বলবো যে ইয়ে না, এনকারেজিং কিছু হলো না, বরং ওই যে বললেন না অনেকে জব ছেড়ে দিতে চায়, এরকম একটা সিচুয়েশন কিন্তু আসবে। কিন্তু একটা এমপিও কিন্তু অনেক কিছু সহ্য করে, তার প্যাশেন্সটা অনেক বেশি, অনেক কিছু বাইরে অনেক কোথায় বসদের অনেক সময় বকাঝকা শুনতে হয়। এখন অর্ডার সাবমিট করতে এসে ডিপোতে এসেও যদি ডিপো ইনচার্জ যদি তার সাথে ওরকম একটা রূঢ় ব্যবহার করে বা কিছু একটা করে, এটা করে কিন্তু তাকে স্যাটিসফ্যাক্টরি লেভেলটা হাই হতে পারে না। হ্যাঁ, সে কিন্তু আদারওয়াইজ চিন্তা করতে হয় তাকে বা হয়ে যায়। তো আমি বলবো যে জায়গাটা একটা চেঞ্জ আনা উচিত, বিশেষ করা করে দরকার। হ্যাঁ অবশ্যই এখানে সব, শুধু ডিপো ইনচার্জ না, সবাইকেই, সব প্রফেশনকেই অনার করতে হয়। যেমন Absolutely, sir. ডিপো ইনচার্জকেও যেমন সে অ্যাপ্রোচটা ভালোভাবে করবে, ডিপো ইনচার্জও বুঝতে হবে যে এই ছেলেটা অর্ডার এত কষ্ট করে নিয়ে আসছে, এই অর্ডার ফার্স্ট লাইন ছেলেরাই তো কোম্পানির পিলার এক একটা, Right, এটা sir. তো বুঝতে হবে, তাই না? Right, sir. এবং তাদেরকে তো বরং আমি আরও বেশি আপ্যায়ন করব। সে আসছে ভাই দেখে তো আমি আসলে ডিপো দূর ইনচার্জ থেকে বেতন ডিপো পাই, ইনচার্জ আমি আমার বেতন পাই, দিয়ে বেতন পাই। কোথায় পাই? আমি তো সেলসের জন্য আমি রেসপন্সিবল, আমি হয়তো প্রসেস করে দিচ্ছি, তাই না, হিসাব নিকাশ রাখছি। কিন্তু এই প্রেসক্রিপশন জেনারেট করে এই যে সেলসটা নিয়ে আসছে, ওকে তো বরং এক কাপ চা খাওয়ানো দরকার, ভাই পানি খান, আপনি ঘুরে আসছেন। বিহেভিয়ার এমন করবে যে সেজন্য আরও ইন্সপায়ার্ড হয়, সেজন্য আরও ভালোভাবে কাজ করে। কিন্তু আমি বলবো যে এইটা যদি এখন কেউ মনে করে যে না আমি অফিসে বসি ফ্যানের বাতাস খাচ্ছি বা এসির বাতাস খাচ্ছি, ও তো বেটা ইয়েতে থাকে, কিন্তু রাস্তায় ওই থাকে। ছেলেটা যে ভবিষ্যতে মার্কেটিং ম্যানেজার হতে পারে বা ডাইরেক্টর হতে পারে, এইটা হু নোজ, তো অসংখ্য তো স্যার, কয়দিন পর তো সেই স্যার ডাক্তার একটা সেই অবস্থা সাথে অবস্থা হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে এইটা তো ধরেন এক প্রফেশনের সাথে আরেক প্রফেশনের বা একজন আরেকজনকে আমি বলবো অনার করা উচিত, যে লেভেলে যে কাজ করুক না কেন। হ্যাঁ, একটা এমআই এসে আমার কাছে যদি আসে, আমি যদি তাকে দুটো কথা বলি, সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে স্যার আমার সাথে ঘাড়ে হাত দিয়ে একটু কথা বলেছে, আমার মাথায় হাত দিয়ে বলেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু তাদের জন্য অনেক ইন্সপায়ারিং, অনেক। আমি আমার লাইফেও দেখেছি যে সুইতে অনেক লিডার আছে, অ্যানুয়াল কনফারেন্স আসছে, আমার ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, সেলস ম্যানেজার আমার ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, আমার তখন অনুভূতিটা কেমন হয় বুঝেন? তখন আমি এমআইও এসএমআইও বিশাল ব্যাপার অন্যরকম, যে সেলস ম্যানেজার আমার ঘাড়ে হাত দিয়ে উঠে। তো এরকম যদি আসে, আমি বলবো যে এই বিহেভিয়ার চেঞ্জ হওয়া উচিত। এবং আমি মনে করি প্রত্যেক প্রফেশনের লোককেই সম্মান করা উচিত, যে সে যেই লেভেলেরই হোক না কেন, হ্যাঁ, প্রত্যেকে সম্মান একটা করবে আর কি। একটা অনার থাকা উচিত মানুষের। Right, sir. আমরা অনার করবো, ধরেন ছেলেরা অনার করবে তাদেরকে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের উচিত হবে যে হ্যাঁ এরা Right, sir. কাজ করে, এরাই তো কোম্পানির সেলস এনে দেয়, তাদের প্রতি আমাদের একটা সদয় হওয়া উচিত, Right, sir. বিহেভিয়ারটা ভালো হওয়া উচিত। এটা আপনি ঠিকই বলেছেন যে এই বিহেভিয়ারটা চেঞ্জ হবে। চেঞ্জ করা দরকার স্যার। পিএমডিতে তখনই আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে সাকসেসফুল হবেন, এটা তো মার্কেটিং বলি আমরা না। Right, sir. এই মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে, তাদেরকে কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমার সম্বন্ধে ধারণা থাকতে হবে স্বচ্ছ, Right, মার্কেট সম্বন্ধে, কাস্টমার সম্বন্ধে, বিহেভিয়ার সম্বন্ধে, কী তার পছন্দ অপছন্দ, সেটা সম্বন্ধে ধারণা থাকতে গেলে কিছু দিন হলেও, কিছু মাস হলেও সেলসের সাথে একদম ওতপ্রোতভাবে একটু কাজ করতে হবে, কন্টিনিউয়াস। Right, sir. 3 মাসও হতে পারে, 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে। তারা কাজ করে কিন্তু বুঝতে পারবে যে আসলে আমার স্ট্র্যাটেজি কীভাবে হবে, কাস্টমারের নিডটা কী, কাজের ধরন কী, কীভাবে লিটারেচার করলে আমরা ওই নিডটি ফুলফিল করতে পারবো, অনেক কিছু চলে আসে, যেই জিনিসগুলো আমাদের দেশে খুব সম্ভব। সেলসের সাথে আমি নোভাটিসেও দেখেছি, সেলসের সাথে মার্কেটিংয়ের, দ্যাট ইজ পিএমডির একটা Gap. গ্যাপ থাকে। হ্যাঁ, সবাই বলে আমি বড়, ও বলে আমি বড়, হ্যাঁ, এরকম সব জায়গায় এরকম। কিন্তু আমি বলবো যে মার্কেটিং যদি প্রপার হয়, প্রপার মার্কেটিং হলে সেলস কিন্তু বাই প্রোডাক্ট, Absolutely. কারণ সেলস তো একটা ছোট পার্ট। ছোট্ট পার্ট। সেলস তো Marketing একটা সেলসম্যান অংশ। করে, মার্কেটিং হচ্ছে কোর জায়গা, কোর অফ, Right, এটা সেলস মার্কেটিং বলতে এটা কোর জায়গা। এই জায়গাটায় তাদের অনেক নলেজেবল হতে হবে, মার্কেট নলেজ, কাস্টমার নলেজ, কাস্টমারের নিড সব কিছু বুঝতে হবে। দেন সে কিন্তু স্ট্র্যাটেজি নেবে, সে লিটারেচার ডিজাইন করবে, সব কিছু করবে। সে যদি ওইরকম না যায়, ওখানে কাস্টমারের সাথে যদি ইয়ে না হয়, তাহলে কিন্তু সে প্রপারলি কিন্তু
ওটাকে তৈরি করতে পারবে না ওই স্ট্র্যাটেজি, অ্যান্ড Right. ওটা কিন্তু খুব একটা কাজ করবে না ফিল্ডে, যারা ইমপ্লিমেন্ট করবে তাদের ক্ষেত্রে কাজ করবে না। ওই জন্য বললাম যে প্রপার মার্কেটিং যদি হয়, আপনি সব দিক থেকে এই অ্যানালাইসিস থেকে প্রোডাক্ট এই লঞ্চিং থেকে শুরু করে যত কিছু স্ট্র্যাটেজি যা কিছু হবে, এ তো মার্কেটিং ডিপার্টমেন্টই নেই, কিন্তু ওটা যদি প্রপারলি হয়, আমি ওই যে বললাম সেলসটা হচ্ছে বাই প্রোডাক্ট, চলে আসবে। সেলস পিপল যদি ঠিক মতো কাজ করে ওইটার উপরে, সুপার। Right, sir. আমার স্যার এখানেও একটা ভালো এক্সপিরিয়েন্সে বলি, অপশনিনে আমাদের যে একটা প্রোডাক্ট ছিল তৎকালীন সময় এবি প্রাজলের তো ব্র্যান্ড লিডার, তো ওইটার যিনি ব্র্যান্ড ম্যানেজার ছিল। ব্র্যান্ড এক্সিকিউটিভ ছিল রাসেল ভাই, মানুষটা ছোটো, কিন্তু সে সবার সাথে এত ক্লোজলি মিশে গেছে। ধরুন উনি ফোন দিলে, আরে ইউসুফ ভাই কী খবর, আরে ওস্তাদ আপনি তো ফাটাই লাইছেন, আপনি তো চাইলে যা করছেন এই মাসে তাহলে ডাবল হয়ে যাবে মনে হয়, কি মনে করেন? দেখেন তার অ্যাপ্রোচটাই হচ্ছে এরকম যে আপনি না চাইলেও কাজ করতেছেন, আপনি না কাজ চাইলে আপনি করে, ব্র্যান্ড আর দিতেছেন। সে যেহেতু ব্র্যান্ড এক্সিকিউটিভ, Right. ওই ব্র্যান্ড যদি ভালো হয় ওর পারফরমেন্স তো হাই হবে। হাই হবে। তো ও আপনি কিন্তু ওর কাস্টমার, ইয়েস, ওর কিন্তু ডাক্তার কাস্টমার না, আপনি ওর আমি কাস্টমার। ওর কাস্টমার। বিকজ আপনি যদি সেল করেন ওর তো ভ্যালু অ্যাড হবে ওখানে। রাইট, এই জন্য সে কিন্তু হি ইজ এ ইন্টেলিজেন্ট গাই, Intelligent আমি one. বলবো যে সেইভাবে। আর ওই যে বকা দিয়ে যে করছে, ও উল্টা গিয়ে উল্টা সেল করবে, অ্যাবসলিউটলি করেই না স্যার। তোর পারফরমেন্সই দেখা যাবে ওই ব্র্যান্ড ম্যানেজারের পারফরমেন্সই খারাপ হয়ে এবং যাবে। অসংখ্যবার হয়েছে যে আমি শুনেছি কলিগদের কাছ থেকে যে বলে যেদিন আমার ওরিনে ফোন করে আমি ওই দিন ওর পরিবর্তে অন্য প্রোডাক্ট নিয়ে ওরে নিয়ে কাজ করি। কাজ করে, এটাই হয়। আমার বড় জোর মান্থলি মিটিংয়ে ধরবে ধরুক, কি আমি আর চলে না, কি করবো, করবো না, এসে চালান না হ্যাঁ, চালান। সো এটার একটা মেসেজ যারা পিএমডিতে আছেন তাদেরকে আসলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো একটা টিম মেম্বারের সাথে কমিউনিকেট করছেন, প্লিজ রিমেম্বার যে সে আপনার কাস্টমার। সো ওই কাস্টমারকে একটু এমপ্যাথেটিক ওয়েতে কমিউনিকেট করা একটু এবং প্রেজ আরো করো, এনকারেজ করা। প্রেজ করো, রাইট, আপনি মানে ধরপাকড়ে যান না, দিস ইজ নট ইউর জব। ধরপাকড়ের জন্য তার ইমিডিয়েট বস রিজিওনাল ম্যানেজার আছে, তারা দেখবে, সেলস দেখবে, নট ইউর পার্ট। আপনার পার্ট হচ্ছে তাকে একটু মনে করিয়ে দেয়া, তাকে একটু এনকারেজ করা, তাকে আপনি আরেকটু কীভাবে কন্ট্রিবিউট করতে পারেন, মাসে প্রয়োজনে পরের মাসে তার স্যাম্পলের যদি একটা বাড়া দিতে পারেন সেটা আপনি কাজ করেন, তখন সে আরও এনকারেজ অনেক কাজ করবে। দ্যাটস দ্য ভেরি ডিফারেন্ট থিং। তা না হলে উল্টা আরও খারাপের দিকে যায় আর কি। রাইট স্যার? না পিএমডি, আমি ওটাই তো বলেছি, পিএমডি খুব কোর জায়গা একটা। হ্যাঁ, এই জায়গাটায় খুব সেন্স নিয়ে কাজ করতে হবে। আর ওই যে বললাম যে একটু কাস্টমার ওরিয়েন্টেড হলে খুব ভালো করবে সেই পিএমডি ম্যানেজার্স বা পিএমডির যারা এক্সিকিউটিভ আছে, তারা স্ট্র্যাটেজি নিতে পারবে। আমার দেখা এরকম একটা ঘটনা আছে, আমি দেখেছি, সে ইচ্ছা করেই নোভাটিসে থাকতে ইচ্ছা করে সে এগ্রো কেমিক্যালস, ওখানে তো অনেকগুলো ডিভিশন ছিল, সে ইচ্ছা করেই কিন্তু 3 মাসের জন্য চলে গেছে সেলসে পিএমডি থেকে, আবার ক্যাম ব্যাক, এবং সে মনে হয়েছে উনি লাস্টে এগ্রোর হেড হয়ে গেছিলেন লাস্টে। রিয়েল লাইফের কষ্টটা বুঝে আসছে আর কি। উনি স্ট্র্যাটেজি করতে বলেছে যে ছেলেটা কীভাবে কাজ করে, কাস্টমার কী চায়, সে অনুযায়ী সে কাজ করেছে। কাজ করে দেখা যাচ্ছে যে এটা আমরা দেখেছি। এবং আরও অনেকে আছে এক্সাম্পল, ফার্মার লাইনেও আরও অনেকে আছে যারা ইনিশিয়ালি প্রমোশনে ছিল, সেলসে ছিল, 2-3 বছর 4 বছর সেলসে ছিল, পরে তারা পিএমডিতে চলে গেছে এবং দে টুক দ্য লিফট। হ্যাঁ, এবং তারা জানে যে কীভাবে করতে হবে, ছেলেদের দুঃখ কষ্ট জানে, হ্যাঁ, স্ট্র্যাটেজি জানে, কাস্টমার চেনে, সব কিছু জানে, এবং তারা সাকসেসফুল। আমি বলবো যে হওয়া উচিত। স্যার আমার লাস্ট প্রশ্ন, স্যার এরপর আর প্রশ্ন করবো না স্যার, সরি অনেক বেশি না, প্রশ্ন না, করে না, ফেলতেছি। লাস্ট প্রশ্নটা হলো, ব্যক্তি এম এ ওয়াদুদ স্টার্টিং করেছে একজন ট্রেড প্রমোশন অফিসার, দেন এমপিও, দেন এরিয়া ম্যানেজার, এরকম করে বড় হয়েছেন প্রত্যেকটা ধাপে ধাপে। তো এই প্রত্যেকটা ধাপেই তো স্যার আপনি অনেক ম্যানেজার্স পেয়েছেন, বিভিন্ন সময় লিডার পেয়েছেন। এর বাইরেও আপনি বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল অ্যাসপেক্টে অনেক লিডারদেরকে দেখেছেন, অনেক মুভি থেকে অনেক লিডারশিপ শিখছেন, অনেক ট্রেনিং থেকে শিখেছেন। আপনার জীবন থেকে শেখা কোন 5টা দক্ষতা আপনার কাছে মনে হয় যে আমার জীবনের একটা বড় শেখা, এরকম 5টা বিষয়? সেটা আপনার কোনো বসের কাছ থেকে শিখতে পারেন অথবা অন্য যে কোনো কারোর কাছ থেকে। এমন কোন জিনিসটা শিখেছেন যেটা আপনি মনে করছেন ইয়েস, এটা আমার কাছে মনে হয় ইটস গ্রেট লার্নিং ফর মি? হ্যাঁ, খুব ভালো এবং কঠিন প্রশ্ন বটে। ডিফিকাল্ট, রাইট স্যার? হ্যাঁ, ডিফিকাল্ট প্রশ্ন। এরকম ভাবিনি, তবে এখনই আমার ভাবনার মধ্যে চলে আসছে যে আসলে ওই যে বলেছিলাম প্রথমেই যে
সাহসের একটা ব্যাপার আছে। রাইট স্যার। হুম একটা কারেজিয়াস হতে হবে একটা মানুষকে। হুম, এবং যে 5টা জিনিস আপনি বললেন যে আপনি আমার শিখেছেন, রাইট স্যার। শিখেছি, 1 নম্বর হচ্ছে সাহস। সাহস। এই সাহসটা আমার মনে হয় আসছে আমি নোভারিজে কাজ করার জন্য, ওকে। সিবাগাইগিতে কাজ করার জন্য এই সাহসটা আমার আসছে। রাইট স্যার। 2 নম্বর হচ্ছে রিলেশনশিপ। ওকে। রিলেশনশিপ ডক্টরস লেভেলে রিলেশন একটা অনেক বড় জিনিস আমি বলবো। হ্যাঁ, Right, একটা sir. গুড রিলেশন থাকার দরকার আছে, ডেফিনেটলি। ওকে ভালো জানবে। 3 নম্বরে যদি বলি যে আমার কমিউনিকেশন, রিলেশন তো হলো, তাদের সাথে একটা কমিউনিকেশনটা যেন গ্যাপ না থাকে, এই কমিউনিকেশনটা যেন সবসময় থাকে। রাইট স্যার। আর ডাউন লেভেলে আমার এমপ্যাথি থাকবে। এমপ্যাথি একটা থাকবে, এটা মানুষের একটা গুণ। আর আমি বলবো যে একটা ফিউচার ফোকাসটা, হ্যাঁ, যেটা ভিশনারি, যেটা Visionary, আমরা right. বলেছি, ভিশনারি থাকলে একটা ভালো লিডার হওয়া যায়। ওকে। ভেরি গুড। এটাই আমার কাছে মনে হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্টেবিলিটি। এই জিনিসগুলো যদি একজন ম্যানেজারের মধ্যে থাকে, তাহলে মনে হয় যে হি কুড এ গুড ম্যানেজার, এবং হি ক্যান রান দ্য অর্গানাইজেশন ইন এ স্মুথ ওয়ে। ও, দ্যাটস গ্রেট। স্যার, এটা থ্যাংক আমার ইউ। কাছে মনে হয়। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকটা টাইম আমাদেরকে সময় দিয়েছেন স্যার। এমনিতে আমাদের এই আই ডিভিশন বা অপথলমিক ডিভিশন এই সেক্টরের মানুষদের জন্য আপনার যদি ক্লোজিং কোনো রিমার্কস থাকে, কারণ অনেক কথা বলেছেন, সেই জায়গাটা থেকে আপনার যদি আর কোনো ক্লোজিং রিমার্কস থাকে আমরা সেগুলো শেষ করবো আর কি। আসলে যারা অপথলমোলজিতে বা অপথলমিক মার্কেটে কাজ করছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমি যে কথাগুলো বললাম এটা জেনারেলাইজ কথা। এটা একজন লিডারেরও থাকতে পারে, একজন এমআইয়েরও থাকা জরুরি। এমআইও লেভেলেও আমরা বলবো যে কাজ করতে হবে একটু অনেস্টি দিয়ে, সিনসিয়ারিটি দিয়ে, এবং প্রোঅ্যাক্টিভ একটু হতে হবে। আর কাস্টমারের সাথে, যেহেতু ডক্টরস, আমার কাস্টমার কেমিস্ট অ্যান্ড ডক্টরস দুটোই আমরা ধরি, দুজনের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক যেন থাকে। বাই নেমে চিনবে আপনাকে, এই জিনিসটা তৈরি করতে হবে। বাই নেমে চিনবে, বাই নেমে। হ্যাঁ, বাই নেমে চিনবে। তো এগুলো যদি হয় তাহলে দেখা যায় যে আমি বলবো যে, আর প্রোডাক্ট যেহেতু সেল করবো, প্রোডাক্ট নলেজ ইজ এ মাস্ট, বেসিক নলেজ এটা থাকতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এখন বুদ্ধি দিয়েও কাজ করতে হবে, এবং এখন আমি বলবো যে আবার মার্কেটিং অনেক সাপোর্ট আছে, ওই সাপোর্টগুলো দিয়েও কাজ করতে হবে। শুধু আমি যদি মার্কেটিং সাপোর্টের উপর ডিপেন্ড করে কোনো এমআইও বা কোনো কোম্পানি কাজ করতে চায়, তাহলে কিন্তু লং রানে এটা হেরে যাবে তারা। আমি বলবো নলেজেবল হতে হবে, পাশাপাশি মার্কেটিং সাপোর্ট যে কোম্পানির যা যা আছে ওই সাপোর্টগুলো পাশে থাকবে। এই দুটো জিনিস যদি এক হয়, আমি বলবো যে দ্যাট উইল ওয়ার্কস নাইসলি। থ্যাংক ইউ। এটাই তাদের জন্য আমার কথা। লাস্ট কথা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যা দেখলেন বেসিক্যালি অনেক ইন ডেপথ কথা আপনি জানলেন, স্পেশালি অপথলমোলজি এই গ্রুপটাতে। এর বাইরেও এই যে কথাগুলো, এগুলো শুধুমাত্র যে অপথলমিক সেক্টরের জন্য নট লাইক দ্যাট, আমাদের টোটাল ফার্মাসিউটিক্যাল সেক্টরের মানুষদের জন্য এটা অনেক সমৃদ্ধ করবে। সো এই ভিডিওটা আপনি কমপক্ষে 5 বার দেখবেন, কারণ প্রতিবারই আপনার কাছে নতুন নতুন অনেক তথ্য আপনার ব্রেনে স্টোর হবে, গ্যারান্টেড। এবং আপনি নিজে সমৃদ্ধ হবেন, আপনার টিমকে সমৃদ্ধ করবেন, তথাপি আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকেও এটা শেখাবেন। যত বেশি স্প্রেড করবেন পজিটিভ বিষয়গুলো, ততই বেশি কিন্তু আপনিও নিজেও আরও অনেক পজিটিভ ভাইব পাবেন। তথাপি ভালো কোনো জিনিস শেয়ার করার মাধ্যমে মানুষ সদকায়ে জারিয়া, যেটাকে আমাদের মুসলিম ধর্মের অন্যরকম একটা সওয়াবের জায়গা, সেটাও আমরা কিন্তু পেতে পারি। এবং এই ভিডিওটা যদি মনে করেন ইয়াস আপনি আরও ভালো পরিসরে নিজে শিখতে চান, সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো চ্যানেল, নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল, নিজস্ব কোনো জায়গায় আপনি ডাউনলোড করে সেভ করে চালাইতে চান, ইয়াস ওয়েলকাম। বিকজ আমাদের এই ভিডিওটা কোনো রকম কপিরাইট করা নাই, যার কারণে আপনি এটা আপনার মতো করে ইউজ করতে পারবেন, এবং আপনি এটা মানুষকে ছড়িয়ে দিবেন, এবং আজকের পর থেকে আপনি নিজেকে আরেকটু সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশাই রাখছি। আমরা নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব, নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং পজিটিভিটি ছড়াবেন, এই প্রত্যাশাই করছি।
সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শো এর আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।